সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে নতুন একটি ড্রামা নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম। আর এই ড্রামাটি তাদের কাছে খুবই ভালো লাগবে যারা মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন ড্রামাটি দেখেছেন, কারণ এই ড্রামাটিতে রয়েছে মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েনের নায়িকা সাইজাও। এই ড্রামাটিতে আমরা একটি কলেজ পড়ুয়া মেয়ে এবং একজন অন্ধ কিন্তু অনেক ধনী একজন ছেলের ভালোবাসার কাহিনী দেখতে পারবো। আর এই অসাধারণ চাইনিজ ড্রামাটির নাম হচ্ছে ক্রাশ। সো আমি ইফাত আছি আপনাদের সঙ্গে, আর আজকে আমি এক্সপ্লেন করব ক্রাশ ড্রামাটির এপিসোড 1। ড্রামাটি শুরু হয় মেইন ফিমেল লিড ক্যারেক্টার সাংওয়ানকে দেখিয়ে, যে কিনা একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট। তার জীবনে একটাই ড্রিম ছিল, আর সেটা ছিল সে রেডিও অ্যাঙ্কার হবে। আর আজকে তার 27.1 গোল্ডেন এফএম এ মেইন অ্যাঙ্কার সু উ এর জায়গায় অ্যাঙ্করিং করার সুযোগ মিলে। কিন্তু তখনই পাবলিক কমেন্ট করতে থাকে পুরনো অ্যাঙ্কার কোথায়। তখন সাংওয়ান বাইরে যায় এবং তার টিম মেম্বারদের বলে পাবলিকরা শুধু সু উ এর ভয়েসই শুনতে চায়, এখন আমরা কি করব। ঠিক তখনই সেখানে সু উ চলে আসে। তখন সাংওয়ান পাবলিকের উদ্দেশ্যে বলে যে এটা তো আপনাদের জন্য একটি টাস্ক ছিল যে আপনারা আপনাদের অ্যাঙ্কার সু এর আওয়াজ চিনতে পারেন কিনা। তখন সু উ অ্যাঙ্করিং শুরু করে। এরপর আমাদেরকে ড্রামার মেইন ক্যারেক্টার ইজিনকে দেখানো হয়, যে একজন ফেমাস লিরিক্স রাইটার। কিন্তু এই কথাটা কেউ জানে না, কারণ সে তার পার্সোনাল লাইফ পাবলিকলি জানাতে চায় না। আর ইজিন একজন মিউজিক লাভার, আর সব থেকে বড় কথা সে চোখে দেখতে পায় না। আর এজন্যই ইজিন একা থাকে এবং অন্যদের সঙ্গে খুব কম কথা বলে। কিন্তু ইজিন খুবই ধনী হওয়া সত্ত্বেও সে একটি নর্মাল লাইফ লিড করার জন্য সে একটি ছোট স্কুলে শিক্ষক হিসেবে কাজ করত, যেখানে সবাই তাকে সুন ইউন নামে চিনতো। এরপর আমরা ইজিনের সেক্রেটারি নি শিকে দেখতে পাই, যে ইজিনের সকল বিজনেসের কাজ সামলাতো। নি শি ইজিনকে বলে আপনি যে গানটি লিখেছেন ড্রিম আন্ডার দ্য স্কাই, সেটা আজকে রিলিজ হবে এবং এক সপ্তাহের ভেতরেই সেটা টপে চলে যাবে। নিশি আরো বলে আপনি আপনাকে প্রকাশ না করে গানটি পাবলিশ করেছেন, পাবলিক জানতে চায় ইজিন আসলে কে। তাছাড়া অ্যাঙ্কার সু আপনার ইন্টারভিউ নিতে চায়, কিন্তু ইজিন এতে মানা করে দেয়। তখন নিশি ইজিনকে বলে আমি বুঝতে পারছি আপনি আপনাকে জনসম্মুখে নিতে চাচ্ছেন না। অন্যদিকে রেডিওতে শো শেষ হওয়ার পর সু উ সাংওয়ানকে বলে তুমি আজকে খুব ভালো কাজ করেছো, কিন্তু তোমার আরো অনেক কিছু শেখার আছে। তুমি এখন রেডিওতে জয়েন হতে পারবে না। তুমি একটি কাজ করতে পারো, তুমি বিভিন্ন সময় রেডিও স্টেশনে এসে আরো কাজ এবং তোমার অভিজ্ঞতাটি ভালোভাবে বাড়িয়ে নিতে পারো। তাছাড়া তোমার কলেজের পড়াও তো এখন শেষ করতে হবে। এরপর সাংওয়ান যখন বাইরে যায় তখন তার ফ্রেন্ড বেইহাও তার কাছে আসে এবং তাকে বলে তুমি আমাকে ভুল বুঝছো, তুমি একবার অন্তত আমার কথা শোনো। তখন সাংওয়ান বলে এখন আমার কিছু শোনার নেই এবং জানার নেই, এটাও বলে সে সেখান থেকে চলে যায় এবং ভেগে পাশের একটি পার্কে চলে যায়, যেখানে আগে থেকে ইজিন বসা ছিল। এরপর আমরা সাংওয়ানের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সাংওয়ানের ফ্রেন্ড বেইহাও অন্য একটি মেয়েকে কিস করছে। এরপর সাংওয়ান সেখানে বসে ইজিনের গান চালু করে এবং জোরে জোরে সেটা গাইতে থাকে। এরপর সাংওয়ান ইজিনকে তার পাশে দেখে এবং বলে কত সুন্দর একটি ছেলে। আর ইজিনও ফিল করতে থাকে হয়তোবা তার পাশে বসে তাকে কেউ দেখছে। সাংওয়ান ভাবতে থাকে এতক্ষণ আমি চিৎকার করে বেসুরা কণ্ঠে গানটি গাইছিলাম, সে কি এটা শুনে ফেললো। এটা ভেবে সে একটু আনকমফোর্ট ফিল করে এবং সেখান থেকে ভেগে চলে যায়। এরপর সাংওয়ান তার কলেজে আসে এবং তার ফ্রেন্ড জিসিকে বলে আজকে আমি ওয়ার্ল্ডের সব থেকে হ্যান্ডসাম ছেলেকে দেখেছি। এরপর সাংওয়ান যখন বাইরে আসে তখন সে ড্রিম আন্ডার দ্য স্কাই এই গানটি শুনতে থাকে। তখন সে সার্চ করে এই গানটির রাইটারকে। এরপর যখন সে জানতে পারে এই গানটাও ইজিনের লেখা, তখন সে মনে মনে খুশি হয়ে যায় এবং সে বলে এরকম সুন্দর গান তো একমাত্র আমার ইজিনই গাইতে পারে। আর এখান থেকে আমরা বুঝতে পারি সাংওয়ান ইজিনের অনেক বড় মাপের একটি ভক্ত। এরপর সাংওয়ান তার ফ্রেন্ডকে বলে ইজিন যেই হোক সে যেন একটি ছেলে হয়, আমি চাই না সে একজন মেয়ে হোক। তখন তার ফ্রেন্ড তাকে বলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে ইজিন একজন মেয়ে হবে। এটা শুনে সাংওয়ান তার ফ্রেন্ডকে মারতে থাকে। এরপর আমরা ইজিনের ঘর দেখতে পাই, যেখানে সে আগে থেকে সেট করে রেখেছে যে কোন জায়গায় কি রয়েছে। এরপর আমরা তাকে পিয়ানো বাজাতে দেখি। পরের দিন সাংওয়ান যখন কলেজে আসে তখন সে সেই মেয়েকে দেখতে পায় যাকে তার ফ্রেন্ড বেইহাও কিস করেছিল। মেয়েটি সাংওয়ানকে বলে চলো আমরা একটি ডিনারে যাই এবং আমরা বসে কথা বলি, কেননা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। সাংওয়ান তাকে বলে আমাকে কোনো পাগল ভেবো না এবং আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি। এরপর রাত্রেবেলা সাংওয়ান যখন তার ফ্রেন্ড জিসির সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল তখন তার ফ্রেন্ড জিসি সাংওয়ানকে বলে যে বেইহাও তোমাকে কি আগে কখনো বলেছে যে সে তোমাকে পছন্দ করে। তখন সাংওয়ান জিসিকে বলে এখানে বলার কি আছে, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি এবং একসাথে আছি। তখন জিসি বলে এখানে অবশ্যই বলার আছে, কারণ তাকে তোমার একবার হলেও জিজ্ঞেস করার দরকার ছিল সে তোমাকে পছন্দ করে কিনা। তখন সাংওয়ান বলে আমি যখন স্কুল বাঙ্ক দিতাম তখন বেইহাও আমাকে হেল্প করতো, তো এখানে আর কিছু বলার কি আছে। এখানে আমরা বুঝতে পারি সাংওয়ান ভাবতো বেই তাকে পছন্দ করে। সাংওয়ান যখন ফোন চালাচ্ছিল তখন একটি মেয়ে তাকে মেসেজ করে বলে সে ইউজিন। এটা শুনে সাংওয়ানের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে, কারণ সে কখনোই চাইতো না যে ইউজিন একটি
মেয়ে হোক। এরপর ইজিনের সেক্রেটারি তাকে বলে একটি ফ্রড মেয়ে ইন্টারনেটে ভাইরাল করছে যে সে ইজিন। তো আমার মনে হয় এখন তোমার উচিত মিডিয়ার সামনে ইন্টারভিউ দেওয়া। কিন্তু আমরা দেখতে পাই সেক্রেটারির কথায় ইজিন মানা করে দেয় এবং বলে আমরা যদি চোখ বন্ধ করি তাহলে সবকিছুই অন্ধকার দেখতে পাই। তখন এটা কোনো তফাতই পড়ে না যে কে আমার নাম নিচ্ছে আর নিচ্ছে না। পরের দিন সাংওয়ান নিজেকে ইজিন দাবি করা সেই ফ্রড মেয়েটির ইন্টারভিউ পরে, যেখানে সে বলে আমি তখনই নিজেকে মিডিয়ায় প্রকাশ করব যখন আমি ফেমাস হব। এরপর এফএম কোম্পানির মালিক সুউকে বলে জলদি জলদি ইজিনের একটি ইন্টারভিউ নাও, কেননা একটি ফ্রড মেয়ে নিজেকে ইজিন হিসাবে দাবি করছে, আর এটা না হলে আমি ইজিনের গান প্রকাশ করা বন্ধ করে দেব। সু বলে ঠিক আছে, আমি ইজিনকে ইন্টারভিউর জন্য মানিয়ে নিব। এখানে আমরা বুঝতে পারি এফএম কোম্পানির মালিক এবং সুউ জানে আসল ইজিন কে। এরপর রাত্রেবেলা সেক্রেটারি ইজিনকে এসে বলে তোমাকে ইন্টারভিউ দিতেই হবে, তোমার কাছ থেকে আমি আজ পর্যন্ত কিছু চাইনি, তুমি আমার জন্য কি একটি ইন্টারভিউ দিতে পারবে না? তখন ইজিন ইন্টারভিউ আমাদের শোতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ইজিন। আর এটা শুনে আমরা দেখতে সাংওয়ানের তো প্রায় জানই বের হয়ে যাচ্ছিল, কেননা সে ইজিনের ইন্টারভিউ শুনতে পায়। তখন সাংওয়ানের একটি ফ্রেন্ড সেখানে আসলে সে তাকে বলে আমি যদি আজকে রেডিও স্টেশনে থাকতাম তাহলে আমি ইজিনকে দেখতে পারতাম। পরের দিন সাংওয়ান ইন্টার্নশিপের জন্য স্কুলে যায় এবং সে সেই স্কুলে যায় যেখানে ইজিন শিক্ষক হিসাবে ছিল। তখন সাংওয়ান ইজিনকে আবারও দেখে এবং বলে যে ছেলেটি কত সুন্দর, আজ পর্যন্ত আমি তার মতো সুন্দর ছেলে কখনো দেখিনি। এরপর ক্লাস শেষে ইজিন বাইরে বের হলে সাংওয়ান থেকে জিজ্ঞেস করে সে কেমন আছে। তখন ইজিন সাংওয়ানকে প্রশ্ন করে আমাদেরকে আগে কখনো দেখা হয়েছে? তখন সাংওয়ান বলে না, হয়তো হয়নি। এরপর চলতে চলতে সামনে সিঁড়ি চলে আসে। তখন সাংওয়ান ইজিনকে বলে আপনার কি আমার কোনো হেল্পের প্রয়োজন? তখন ইজিনের মনে পড়ে যে লিফটেও একটি মেয়ে তাকে এই কথাটি বলেছিল। তখন ইজিন বলে আমরা প্রথমে একবার দেখা করেছি তাই না, আমরা লিফটে দেখা করেছিলাম। তখন সাংওয়ান বলে হ্যাঁ আমি সেই, আর আমি আজকে এখানে ইন্টার্নশিপ দিয়ে জয়েন হয়েছি। তখন ইজিন বলে আমি স্কুলের টিচার এবং বলে আমার নাম সুয়ো। তখন সাংওয়ান তাকে বলে সে কি তাকে প্রিন্সিপালের রুমে নিয়ে যেতে পারবে? তখন ইজিন তাকে বলে চলুন আমি আপনাকে নিয়ে যাই। এরপর তারা যখন উপরে উঠছিল তখন সিঁড়ি দিয়ে কিছু বাচ্চা নিচে নামছিল। তখন ইজিনকে বাঁচাতে সাংওয়ান ইজিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর এখানে আমরা তাদের একটি ছোট কিন্তু সুন্দর একটি রোমান্টিক সিন দেখতে পাই এবং এখানে এপিসোড 1টি শেষ হয়ে যায়। তো বন্ধু এপিসোড 2 এর শুরুতে আমরা দেখতে পাই ইজিন সাংওয়ানকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, আর এদিকে তো সাংওয়ান ইজিনের ক্লোজে এসে অনেক লজ্জা পেতে থাকে। ঠিক তখনই ইজিন সাংওয়ানকে তার পিছন পিছন যেতে বলে। এরপর তারা দুজন স্টাফ রুমে গিয়ে পৌঁছায়। সেখানে টিচারদের সঙ্গে সাংওয়ানের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর স্কুল থেকে ব্যাক আসার পর সাংওয়ান তার রুমমেটের সাথে ইজিনের ব্যাপারেই কথা বলতে থাকে। পরের দিন স্কুলে সাংওয়ান যখন কারোর জন্য অপেক্ষা করছিল তখন সে একটি পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পায়। এরপর সে যখন পিয়ানোর আওয়াজ ফলো করে রুমে যায় তখন সে দেখতে পায় ইজিন পিয়ানো বাজাচ্ছে, আর তার পিয়ানো বাজানোটা খুবই সুন্দর ছিল। এরপর সাংওয়ান চুপচাপ দাঁড়িয়ে পিয়ানোর আওয়াজ শুনতে থাকলে হঠাৎ করে সে দরজার সঙ্গে আওয়াজ করে ফেলে, যার ফলে ইজিন বুঝতে পারে যে সেখানে কেউ এসেছে। আর তখনই ইজিন তার পিয়ানো বাজানো বন্ধ করে দেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে পারে। এরপর সাংওয়ান বাইরে এসে বলে
লোকটা কত বদমেজাজি। এর পরের দিন আবার যখন সাংওয়ান স্কুলে আসে তখন সে দেখতে পায় কিছু বাচ্চার ধাক্কা লাগার কারণে ইজিনের হাত থেকে তার বইগুলো নিচে পড়ে যায়। যখন সাংওয়ান বইগুলো উঠিয়ে দিতে থাকে তখন ইজিনও বইগুলো উঠানোর জন্য এগিয়ে যায়, আর ইজিন তখন ভুল করে সাংওয়ানের ফেস টাচ করে ফেলে। এরপর সাংওয়ান ইজিনকে তার বইগুলো উঠিয়ে দেওয়ার পর ইজিন সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই সাংওয়ান লুকিয়ে লুকিয়ে ইজিনকে দেখতে থাকে। এরপর সাংওয়ান খুশি মনে স্কুলের ভিতরে ঢুকলে একজন টিচার তাকে ক্লাস 3-তে ক্লাস নিতে বলে। এই কথা বলে টিচারটি সেখান থেকে চলে যায়, আর এদিকে আমরা দেখতে পাই ইজিন ক্লাসের ভেতরে তার কিছু জিনিস ফেলে আসে, যার কারণে সে সেটা নেওয়ার জন্য আবারও ক্লাসের উদ্দেশ্যে যেতে শুরু করে। আর পথে আমরা দেখতে পাই সেই টিচারের সঙ্গেই ইজিনের দেখা হয়, আর টিচারটি বলে ইজিনের উচিত এই স্কুলে পার্মানেন্ট জব করা, অর্থাৎ এখানে সে ইজিনকে স্কুলে ফুল টাইম ক্লাস নেওয়ার জন্য বলে, কারণ সেখানে পার্ট টাইম কাজ করে। অন্য একটি টিচারের বদলে সেখানে শুধুমাত্র কয়েক মাসই টিচিং করবে। তখন ইজিন বলে স্কুলে তো ইন্টার্নস করার জন্য যারা এসেছে তারাও ক্লাস নিতে পারে। তখন সেই টিচারটি বলে যারা ইন্টার্নস করতে এসেছে তারাও কিছু মাসের জন্য এখানে ক্লাস নেবে। এরপর ইজিন যখন তার জিনিসটি নেওয়ার জন্য স্কুলের ভেতরে ঢোকে তখন সে শুনতে পায় সাংওয়ান কারোর সঙ্গে কথা বলছিল, আর সাংওয়ান বলছিল এই স্কুলে ভালোভাবে ক্লাস নেবে এবং সে ভালো নাম্বার আনতে চায়। এখানে আমি একটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলছি, স্কুলে যারা ইন্টার্নস করতে আসে তারা কিছু মাসের জন্য এখানে ক্লাস করায়, আর তাদের ক্লাস করানোর ভিত্তিতে অর্থাৎ কে কতটা ভালোভাবে ক্লাস করতে পারে সেটার ভিত্তিতে তাদেরকে পার্মানেন্ট জব দেওয়া হয়। এরপর ইজিন যখন তার জিনিসগুলো নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে তখন সাংওয়ান তার সামনে আসে এবং তাকে বলে সেই স্টুডেন্টদেরকে ক্লাসে গান শেখাতে চায়, আর এজন্য ইজিন কি পিয়ানো বাজিয়ে দিতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই ইজিন তাকে কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সাংওয়ান মনে মনে আবারও ভাবে লোকটি কতটা রুড। এরপর দুঃখী মনে সাংওয়ান যখন তার ক্লাসে যায় তখন সে দেখতে পায় ইজিন আগে থেকে সেখানে পিয়ানো বাজানোর জন্য বসে আছে। তখন আমরা দেখতে পাই সাংওয়ান খুশি হয়ে সে ক্লাসে ছড়া গাইতে শুরু করে। সে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর এই ছড়াটি খুবই বেসুরো কণ্ঠে গাইছিল। আর এদিকে ইজিনের না চাইতেও তার সেই বেসুরো কণ্ঠের গাওয়া ছড়াটির বিপরীতে পিয়ানো বাজাতে থাকে। এরপর ক্লাস শেষ হলে আমরা দেখতে পাই সাংওয়ান ইজিনকে থ্যাঙ্কস বলে। তখন ইজিন বলে এটা আমি তোমার জন্য করিনি, অর্থাৎ সে পিয়ানো তার জন্য বাজায়নি, সে বাচ্চাদের জন্য পিয়ানো বাজিয়েছে, আর তাছাড়াও তোমার তো ভালো নাম্বারের প্রয়োজন। তখন সাংওয়ান বলে আরে এরকম কোনো বিষয় নয়। তখন ইজিন সাংওয়ানকে বলে আমি তোমাকে একটি কথা বলি, এখানে যে সকল বাচ্চাদেরকে পড়তে দেখছো তাদের বেশিরভাগই অরফানেজ অর্থাৎ এতিমখানার থেকে এসেছে। তো তুমি যদি শুধু নিজের মার্ক ভালো করার জন্য তাদের ক্লাস না নিয়ে তাদেরকে একটু ভালোবাসো তাহলে সে তোমাকে বাচ্চারা তোমাকে নিজের ফ্যামিলির মতো দেখবে। ইজিন এতটুকু বলে সেখান থেকে চলে যায়, আর সাংওয়ান তাকে পিছন থেকে দেখতেই থাকে। পরের দিন আমরা জানতে পারি সেই মেয়েটি ওয়েহাও এর ব্যান্ড ছেড়ে দেয়, যে মেয়েটিকে ওয়েহাও কিস করেছিল, আর মেয়েটির নাম হচ্ছে শিউজান। আর শিউজান ওয়েহাও এবং সাংওয়ানের মধ্যে আসতে চায় না, সাংওয়ানও ওয়েহাও এবং সেই মেয়েটির মধ্যে আসতে চায় না। এর পরের দিন সাংওয়ানের বাবার পাঠানো এক্সট্রা রাইস বল নিয়ে সে তার স্কুলে চলে যায় এবং স্কুলের সকল স্টাফকে রাইস বল খেতে দেয়। আমরা দেখতে পাই সাংওয়ান ইজিনকেও রাইস বল খেতে দেয়, কিন্তু ইজিন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। হতে পারে ইজিন সাংওয়ানের সেই কথাটার উপরে এখনো রাগ করে আছে। এখানে আমি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, সাংওয়ান কলে একজনকে বলছিল সে ভালো নাম্বারের জন্য এখানে ক্লাস নিচ্ছে, আর ইজিন চাই কেউ ভালো নাম্বারের জন্য নয় বরং ছেলে মেয়েদেরকে ভালোবেসে তাদের ক্লাস নেই। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতে আমরা দেখতে পাই সাংওয়ান ইজিনকে রাইস বল দিলে সেই রাইস বলগুলো ইজিন নেয় না এবং সাংওয়ানের উপরে রাগ করে সে সেখান থেকে চলে যায়। তখন সাংওয়ান ভাবতে থাকে যে সে কি করে তার রাগটা ভাঙাতে পারে। এরপর আমরা দেখতে পাই সাংওয়ান যখন পুরো স্কুলের বাচ্চাদের একটি লাইনে দাঁড় করিয়ে তাদের লিস্ট বানায় তখন শাওলিন নামের একটি মেয়েকে সে লাইনে দেখতে পায় না। আর এদিকে আমরা দেখতে পাই শাওলিন এক একটি ক্লাসে আটকে যায় আর সে কান্না করতে থাকে, আর সেও চোখে দেখতে পায় না। আর তখনই সেখান দিয়ে ইজিন যাওয়ার সময় সে শাওলিনের কান্নার আওয়াজ শুনতে পেয়ে ক্লাসরুমের ভেতরে যায়। এরপর ইজিন শাওলিনের কাছে এসে জিজ্ঞাসা করে সে কান্না কেন করছে। তখন শাওলিন বলে আমি আমার বন্ধুদেরকে খুঁজে পাচ্ছি না আর আমি ক্লাসে একা হয়ে গিয়েছি। তখন ইজিন শাওলিনকে কান্না থামাতে বলে, আর তখনই সাংওয়ান শাওলিনকে খুঁজতে খুঁজতে সেই ক্লাসরুমে চলে আসে এবং ইজিনকে বলে সরি, আমি তাকে ভুল এখানে মিস করে রেখে গিয়েছি, আমার এই ভুলটা আর কখনো হবে না। সে ইজিনকে বলে আমি এরপর থেকে শাওলিনের খুব ভালোভাবে খেয়াল রাখবো আর আপনি আমাকে বিশ্বাস করে দেখতে পারেন। আর আমরা দেখতে পাই ইজিন সাংওয়ানকে বিশ্বাস করে।
এরপর আমরা দেখতে পাই ইজিন স্টাফ রুমে তার ডেস্কে বসেছিল এবং সে ভাবছিল সাংওয়ান যখন এতটা ভালোবেসে তাকে সেই রাইস বলগুলো দিয়েছে তখন তার উচিত সেগুলো নিয়ে যাওয়া। আর এটা তো সাংওয়ানের পক্ষ থেকে শুধুমাত্র একটি গিফটই, আর এটা নিলে তো তেমন কিছু হবে না। এগুলো ভেবে সে সেই রাইস বলের বক্সটি নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখন ইজিনের সেক্রেটারি নিশি ইজিনকে বলে, যাক এই প্রথমবার তুমি কারো গিফট অ্যাকসেপ্ট করলে। আর ইজিনকে রাইস বল নিয়ে যাওয়ার সময় সাংওয়ানও দেখতে পায় এবং সে ভাবতে থাকে, যাক অবশ্যই সে রাইস বলটা নিয়েই গিয়েছে। আমি তো ভেবেছিলাম সে হয়তো এখন আমার উপরে রাগ করে আছে আর সে রাইস বলটা নেবে না। তখন সাংওয়ান আরো দেখতে পায় ইজিনকে একটি মেয়ে নিতে এসেছে আর সে ভাবতে থাকে এই মেয়েটি আবার কে। আবার ইজিন একজন স্কুল শিক্ষক হয়ে বিএমডাব্লিউ গাড়িতে কিভাবে যায়, কারণ একজন স্কুল শিক্ষকের তো এতগুলো বেতন নয়, তাহলে সে বিএমডাব্লিউ গাড়ি কিভাবে কিনবে। তখন এই বিষয়টা নিয়ে সাংওয়ান অন্য একজন টিচারকে জিজ্ঞাসা করলে তখন সেই টিচারটি তাকে বলে যে ইজিন সম্পর্কে তারা কেউ কিছু জানে না, আর ইজিন তেমন ফ্রেন্ডলিও নয়, যার কারণে তারা ইজিনের কাছ থেকে তার লাইফস্টাইল সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারবে। তারা শুধু এতটুকুই জানে ইজিনের সঙ্গে এই স্কুলের প্রিন্সিপালের অনেক ভালো মিল রয়েছে, যার কারণে প্রিন্সিপাল ইজিনকে এই স্কুলে চাকরি দিয়েছে। এর বেশি তারা কিছু জানে না। এরপর রাত্রেবেলা ইজিন এবং তার সেক্রেটারি যখন ডিনার করছিল তখন ইজিনের সেক্রেটারি নিশি সাংওয়ানের দেয়া রাইস বলগুলো খেয়ে বলতে থাকে, এরকম সুন্দর এবং ভালো রাইস বল আমি এর আগে কখনো খাইনি। আর সাধারণত সব জায়গায় নায়িকাদের বানানো খাবার সবসময় মজাই হয়, আর এরকম খাবার কেউই আগে খায় না। এরপর নিশি ইজিনকে বলে, কেউ যদি ভালোবাসার সঙ্গে খাবারগুলো বানায় তাহলে এতটা মজা হতে পারে। তখন ইজিন বলে, এই রাইস বলগুলো সাংওয়ানের বাবা বানিয়েছে। তখন নিশি বলে, যেই বানাক না কেন সে খুব ভালোবাসার সঙ্গে বানিয়েছে, আর তাছাড়া এখানে ফ্যামিলিও একটি ইম্পর্টেন্ট বিষয়। তখনই আবার নিশি ইজিনের দিকে তাকায় এবং তাকে সরি বলে এবং বলে, আমি আপনাকে এটা কি বলে ফেললাম। তখন ইজিন বলে যে কোনো ব্যাপার না, আর আমি এমনিতেও মাইন্ড করবো না, কারণ আমার এসব ফ্যামিলি এসব বিষয় নিয়ে শুনলে কোনো ফিল আসে না, তো তোমার কথায় মাইন্ড করার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু তখন আমরা দেখতে পাই ইজিনের সেই রাইস বলগুলো আর খেতে মন চায় না এবং সে সেই বক্সটি দূরে সরিয়ে দেয়। এর পরের দিন ইজিন যখন স্কুলে যায় তখন আমরা দেখতে পাই অলরেডি সাংওয়ান স্কুলে এসে হাজির হয়ে রয়েছে এবং সে ইজিনকে দেখে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে রাইস বলগুলোকে আপনি খেয়েছেন এবং রাইস বলগুলো খেতে কেমন হয়েছে। কিন্তু তখন আমরা দেখতে পাই ইজিন সাংওয়ানের কথার কোনো রিপ্লাই দেয় না। তখন সাংওয়ান ইজিনের ছাতাটি টানতে থাকে এবং তাকে বলে, ছাতাটি আমি রেখে দিচ্ছি। কিন্তু ইজিন তাকে ছাতাটি দিচ্ছিল না। তখন সাংওয়ান বলে, আমি 3 পর্যন্ত গুনবো এবং এর মধ্যে ছাতাটি না দিলে আমি অনেক বেশি রেগে যাব। এরপর সাংওয়ান 3 পর্যন্ত গুনে, কিন্তু আমরা দেখতে পাই এর আগেই ইজিন তার ছাতাটি ছেড়ে দেয়। সাংওয়ান ইজিনের ছাতাটি রেখে দেয় এবং মনে মনে খুশি হয় যে এই প্রথমবার ইজিন তার কথাটি শুনলো, কেননা এর আগে ইজিন সাংওয়ানের কোনো বিষয় অ্যাকসেপ্ট করেনি। এরপর একটি ছড়া সাংওয়ান খুবই ভুলভাবে পড়ছিল। তখন ইজিন সেখানে আসে এবং তাকে বলে, তুমি এটি ভুলভাবে পড়ছো। তখন সাংওয়ান বলে, হ্যাঁ আমি তো ঠিকভাবেই পড়ছি। তখন ইজিন বলে, তুমি এই ছড়াটির 4 নম্বর লাইনটি খেয়াল করো, দেখো সেটা ঠিকভাবে তুমি পড়েছো কিনা। তখন ইজিন বলে সরি। সাংওয়ান বলে, আপনি এত কিছু কিভাবে জানেন? তখন ইজিন বলে, আমি এটা আগেও পড়েছিলাম। তো যাই হোক, এরপর সাংওয়ান তার বাসায় যায় এবং সে ইজিনের নতুন গান শুনতে থাকে এবং সেই গানগুলো শুনে ভাবতে থাকে কেন তার মনে হচ্ছে যে এই গানগুলোর কথা সে আগেও শুনেছে। তখন সাংওয়ানের আবার ওই দিনের কথা মনে পড়ে যায় যেদিন ইজিন পিয়ানো বাজাচ্ছিল, আর সেই পিয়ানো বাজানোর টিউন আর এই গানটির টিউন পুরোপুরি ভাবে মিলে যায়। এখানে একটি ছোট মিস্টেক হয়েছে, ইজিনের স্কুলের নাম হচ্ছে সুনিয়ন, অর্থাৎ সুনিয়ন নামে সবাই ইজিনকে এই স্কুলে চিনে। তো তখন সাংওয়ান ভাবতে থাকে সুনিয়নই আবার ইজিন নয় তো। এরপর সে সকল ক্লুগুলো এক করতে থাকে, যেমন সে যখন রেডিও স্টেশনে গিয়েছিল তখন সে ইজিনকে সেখানে দেখতে পেয়েছিল। এরপর ইজিনের নতুন রিলিজ হওয়া গানটির টিউন এবং সেদিন ইজিনের বাজানো পিয়ানোর সুর পুরোপুরি ভাবে মিলে যাওয়া, আর তাছাড়া রেডিওতে শোনা ইজিনের আওয়াজ আর বর্তমানে সে যার সঙ্গে কাজ করছে অর্থাৎ সুনিয়ন তার আওয়াজের পুরোপুরি মিল রয়েছে। তার মানে এই তো নয় যে সুনিয়নই ইজিন, কিন্তু সাংওয়ান এখানে পুরোপুরি ভাবে শিওর থাকে না। তাই সে ভাবতে থাকে সে পুরোপুরি শিওর ভাবে জেনেই ছাড়বে যে সুনিয়নই ইজিন কিনা। এরপর আমরা ভেয়াওকে দেখতে পাই যে গানের ব্যান্ড ছেড়ে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করছে। এরপর আমরা দেখতে পাই স্কুল ছুটি হওয়ার পর ইজিনকে তার সেক্রেটারি এখনো নিতে আসে না, যার কারণে ইজিন একটি পার্কে চুপচাপ বসে থাকে। তখন আমরা দেখতে পাই সাংওয়ান ইজিনকে দেখে তার পাশে দাঁড়িয়ে পড়ে এবং তার কাছ থেকে যেতে চায় না এবং তাকে বলে সে তাকে একটু টাইম দিতে চায়, অর্থাৎ ইজিন এখানে যেহেতু একা রয়েছে তাই সে তাকে একটু সময় দিতে চায়। এরপর সাংওয়ান এবং ইজিন একই বেঞ্চে বসে এবং তারা কথা বলতে থাকে, আর সাংওয়ান ইজিনের দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে
যে সুনি উনি কি ইজিন। এরপর তারা বসে বসে অনেক সময় পার করে দেয়। তখন আমরা দেখতে পাই সাংওয়ানের খিদে লাগে এবং সে ইজিনকে জিজ্ঞাসা করে ফেলে যে আপনার কি খিদে লাগেনি? আমার তো অনেক বেশি পরিমাণে খিদে লেগেছে। তখন ইজিন তাকে বলে তোমার যদি খিদে লেগে থাকে তাহলে তুমি এখান থেকে যেতে পারো, এটা কোনো জরুরি বিষয় না যে তোমার আমার সঙ্গে এখানে বসতেই হবে। তখন আমরা দেখতে পাই সাংওয়ান ইজিনকে জিজ্ঞাসা করে ফেলে যে সে কি ইজিন। তখন ইজিন তাকে বলে যে এটা একটি স্টুপিড প্রশ্ন, তুমি এরকম প্রশ্ন কেন করছো, আর আমি বা ইজিন হতে যাব কিভাবে? তখন সে বলে যে না, আপনার গলার সঙ্গে ইজিনের গলার মিল রয়েছে, তাছাড়া আপনি সেদিন যে পিয়ানো বাজিয়েছেন সেটার টিউন এবং ইজিনের নতুন রিলিজ হওয়া গানের টিউনের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। তখন ইজিন বলে এটা হয়তো বা কোনো কাকতালীয় বিষয় হতে পারে, এর থেকে বেশি কিছু নয়। আর ততক্ষণে ইজিনের সেক্রেটারি নিশি তখন সেখানে এসে পড়ে এবং সে ইজিনের সঙ্গে সাংওয়ানকে দেখে বলে তুমি ইজিনের সঙ্গে কি করছো? তখন সাংওয়ান বলে ওঠে যে ইজিন আমার বয়ফ্রেন্ড এবং এটা বলে সে ইজিনের হাত ধরে বসে। তখন ইজিন সাংওয়ানের হাত সরিয়ে দিয়ে বলে দ্যাটস ননসেন্স, তুমি আমার গার্লফ্রেন্ড কেন হতে যাবে? এটা বলে ইজিন সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সাংওয়ান ইজিনের সেক্রেটারি নিশিকে বলে সে আমার উপর একটু রাগ করে আছে, তো সে কিছুক্ষণের মধ্যে আবার রাগ ভেঙে আমার সঙ্গে কথা বলবে। এরপর সেখান থেকে সাংওয়ান ও ইজিনের পিছন পিছন যেতে থাকে। এরপর আবারও সাংওয়ান ইজিনকে বলে আপনি গিয়ে তাকে বলুন যে আমি আপনার গার্লফ্রেন্ড, আপনি কিভাবে তার সামনে আমাকে বেইজ্জতি করলেন? তখন ইজিন বলে মিথ্যে কথা বলাও তো ঠিক নয়। তখন আমরা দেখতে পাই সাংওয়ান কান্না করতে শুরু করে এবং তাকে বলে যে আপনি এটা ঠিক করেননি, আমি আপনার ওয়াইফ, আপনি আমার সঙ্গে এরকম কেন করলেন? এবং সে এটা বলে রাস্তায় বসে কান্না করতে থাকে এবং সাংওয়ান এটাও বলতে থাকে যে তার খিদে লেগেছে, তার কি এরকমটা করা উচিত নয় যে তার ওয়াইফের খিদে লেগেছে তাকে তার রেস্টুরেন্টে নিয়ে যাওয়া উচিত। আর এরকম তামাশা দেখে আশেপাশে অলরেডি ভিড় জমা হয়ে যায়। আর তখন ইজিন কোনো উপায় না পেয়ে সাংওয়ানকে বলে যে চলো তোমার কোথায় যেতে মন চাচ্ছে আমি তোমাকে নিয়ে যাব। এরপর তারা সেখান থেকে যেতে শুরু করে আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিও শুরুতেই বলে দিই এপিসোড 3তে একটি ছোট ভুল হয়েছিল, আর এই ভিডিও শুরুতেই আমরা সেই ভুলটি কারেকশন করে দেন এপিসোড 4 শুরু করব। আর ভুল হওয়ার কারণটিও আপনাদেরকে বলে দিই, এই ড্রামাটি হচ্ছে একটি চাইনিজ ড্রামা আর এটা ইউটিউবে পাওয়া যাবে। আর যেসব ড্রামা ইউটিউবে পাওয়া যায় সেসব ড্রামার হিন্দি ভার্সনগুলো ওয়েবসাইটে পাওয়া যায় না, আর এজন্য আমাদেরকে ড্রামার চাইনিজ ভার্সন এবং নিচে থাকা ইংলিশ সাবটাইটেল দেখেই এটার এক্সপ্লেইন বাংলায় করতে হয়। তো সবেমাত্র আমি ইন্টার সেকেন্ড ইয়ারে আর আমি ইংলিশে তেমন এক্সপার্ট না, যার কারণে গতকাল আমি সাবটাইটেল হালকা একটু ভুল করে ফেলেছিলাম পড়তে, আর এই জন্যই এপিসোড 3টি একটু মিস্টেক হয়েছিল। আর এই মিস্টেকটা আমি আপনাদেরকে এখন ধরিয়ে দেব বা বুঝিয়ে দেবো যে কোথায় মিস্টেকটা হয়েছে। এপিসোড 3 শেষে আমরা বলেছিলাম ইজিন পার্কে একা বসেছিল আর সাংওয়ান তার কাছে আসে। তো তারা যখন গল্প করছিল তখন সেখানে নিশি অর্থাৎ ইজিনের সেক্রেটারি আসে। তো এখানে ভুলটি হয়েছে, সেখানে নিশি বা ইজিনের সেক্রেটারি আসে না, সেখানে সাংওয়ানের বেস্ট ফ্রেন্ড শিউজাও আসে। তো এখানে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই, আপনারা অলরেডি জানেন যে সাংওয়ানের একটি ফ্রেন্ড রয়েছে ওয়েইহাও, যাকে সে মনে মনে হয়তো পছন্দ করে বা ওয়েইহাও তাকে পছন্দ করে, যেটা সাংওয়ান মনে করে। তো সাংওয়ানের আরেকটা মেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে শিউজাও, আর এই শিউজাও আর ওয়েইহাও একদিন কিস করছিল আর সেটা সাংওয়ান দেখে ফেলে, যার কারণে তাদের মধ্যে বর্তমানে ঝগড়া চলছে আর তারা একজন অপরজনের সঙ্গে কথা বলছে না। তো গতকালকে যখন শিউজাও সাংওয়ানের সামনে আসে তখন সে এটা দেখাতে চাইছিল যে সে ওয়েইহাওয়ের জন্য কোনো রকম কষ্ট পাচ্ছে না আর ইজিন হচ্ছে তার বর্তমান অর্থাৎ নতুন বয়ফ্রেন্ড। কিন্তু আমরা দেখতে পাই ইজিন উল্টো সাংওয়ানের হাতটা ছেড়ে দেয় এবং তাকে বলে আমি তোমার বয়ফ্রেন্ড কেন হতে যাব। তো যাই হোক, এটাই ছিল এপিসোড 3তে ছোটখাটো একটি ভুল, যে সেখানে নিশি নয় বরং শিউজাও আছে, যেটা সাংওয়ানের বেস্ট ফ্রেন্ড, আর তাদের মধ্যে বর্তমানে হালকা ঝগড়া চলছে ওয়েইহাওয়ের সঙ্গে শিউজাও কিস করার জন্য। তো আশা করি আপনারা এপিসোড 3-র ভুলটি কোথায় ছিল সেটা বুঝে গিয়েছেন। সো আসসালামু আলাইকুম এক্সপ্লেন আর্মি, ওয়েলকাম টু এক্সপ্লেন 420। আমি ইফাত আছি আপনাদের সঙ্গে, আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ক্রাশ ড্রামাটির এপিসোড 4। এপিসোড 4-এর শুরুতে আমরা দেখতে পাই ইজিন সাংওয়ানকে রেস্টুরেন্টে নিয়ে আসে এবং রেস্টুরেন্টে ইজিন সাংওয়ানকে প্রশ্ন করে যে তুমি তখন কান্না কেন করছিলে। তখন সাংওয়ান বলে সেটা তো কান্না ছিল না, সেটা তো আমার অ্যাক্টিং ছিল। তখন ইজিন সাংওয়ানকে সত্যি কথা বলতে বলে। তখন সাংওয়ান ইজিনকে ওয়েইহাও এবং শিউজাও এবং তার মধ্যে ঘটে যাওয়া সকল ঘটনা বলে দেয়, যে তারা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিল এবং তাদের তিনজনের মধ্যে কি কি কাহিনী হয়ে গিয়েছে এটা বলতে থাকে এবং সে কান্না করতে থাকে। তখন ইজিন সাংওয়ানকে তার রুমালটি দেয় তার চোখ মোছার জন্য। এরপর সাংওয়ান যখন তার চোখটি মুছছিল তখন ইজিনের কাছে তার সেক্রেটারি নিশির কল আসে, আর আমরা দেখতে পাই নিশি ইজিনকে নিতে
দেখতে আসে আর সে ইজিনকে নিয়ে চলে যায়। এরপর রাত্রে ইজিন তার ঘরে বসে সাংওয়ানের সকল ড্রামাগুলো মনে করছিল। আর আমরা দেখতে পাই সাংওয়ানের কথা ভাবতে ভাবতে ইজিনের মুখে একটি হালকা মুচকি হাসি চলে আসে। আর এদিকে আমরা দেখতে পাই সাংওয়ানও ইজিনের দেয়া সেই রুমালটি দেখে দেখে হাসছিল আর বারবার ইজিনের কথাই মনে করছিল। অর্থাৎ এখানে দুজনেই দুপাশ থেকে দুজনের কথা মনে করছিল। এর পরের দিন যখন সাংওয়ান স্কুলে যায় তখন সে লিস্ট চেক করে জানতে পারে আজকে শাওলিনের জন্মদিন। এরপর সে দৌড় দিয়ে ইজিনের কাছে যায় এবং তাকে বলে আজকে শাওলিনের বার্থডে, তো সে কি শাওলিনের জন্মদিনটা সেলিব্রেট করতে পারবে। তখন ইজিন বলে যে না, তার কিছু কাজ রয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই সাংওয়ান গরম পানি একটি বোতলে করে নিয়ে যাচ্ছিল, তখন সে হঠাৎ ইজিনের সঙ্গে ধাক্কা খায় আর গরম পানির বোতলটি ইজিনের হাতে গিয়ে পড়ে, যার কারণে ইজিনের হাতে ফোসকা পড়ে যায়। তখন আমরা দেখতে পাই সাংওয়ান তৎক্ষণাৎ ইজিনের হাতে কিছু অ্যালোভেরা এনে ফোসকা পড়া স্থানটিতে লাগিয়ে দেয়, যার কারণে ইজিন একটু ভালো বোধ করে এবং সে প্রথমবারের মতো অ্যালোভেরার ঘ্রাণ শুকতে পারে, তাও আবার সাংওয়ানের জন্য। এরপর যাওয়ার সময় ইজিন তার অ্যাসিস্ট্যান্ট নিশিকে বলে তারও অ্যালোভেরার গাছ লাগবে, সে যেন তার বাড়িতে অ্যালোভেরার গাছ লাগায়। এরপরের সিনে আমরা দেখতে পাই শাওলিন একা একটি রুমে বসে মন খারাপ করে দাঁড়িয়েছিল, তখন তাকে সাংওয়ান দেখে ফেলে এবং তার জন্য অনেক খাবার দাবার নিয়ে আসে। আর আমরা দেখতে তখন সেখানে ইজিনও চলে আসে এবং সে সাংওয়ানকে নিয়ে বাইরে চলে যায় এবং তাকে বলে এসব চাহিদা সম্পন্ন শিশুদেরকে কখনো অতিরিক্ত সিম্প্যাথি দেখাবে না, কারণ তারা নিজেরাই নিজেদেরকে চালাতে পারে আর তাদের সঙ্গে সেরকমই ব্যবহার করা উচিত যেরকমটা একটা নর্মাল বাচ্চাদের সঙ্গে করা হয়। তখন ইজিন সাংওয়ানকে আরো বলে যে বাদ দাও, তুমি এসবের কষ্ট বুঝতে পারবে না। তখন সাংওয়ান ইজিনকে প্রশ্ন করে যে তাহলে তুমি কিভাবে বোঝো। তখন ইজিন বলে তাদের মতো আমিও অনাথ আশ্রমে বড় হয়েছি, তাই তাদের কষ্টটা আমি জানি। তখন আমরা দেখতে পাই সাংওয়ানের খুব খারাপ লাগতে থাকে যে তার জন্য ইজিন কষ্ট পেয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই ইজিন স্বপ্নে দেখছিল তার মা তাকে একটি অনাথ আশ্রমে রাখতে এসেছে আর তখন তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অতটা ভালো ছিল না, কিন্তু এরপর যখন তার মা তাকে রেখে চলে যাবে ঠিক তখনই রাস্তায় তার মায়ের অ্যাক্সিডেন্টে মারা যায়। আর ইজিনের মায়ের শেষ ইচ্ছা ছিল ইজিন যেন পিয়ানো বাজানো শেখে, আর এরপর থেকেই ইজিন পিয়ানো বাজানো শুরু করে। আর এই স্বপ্নটা ইজিনের প্রায় সময় আসতো, যার কারণে সে খুবই ভয় পেয়ে যেত। এর পরের দিন সাংওয়ান তার ক্লাস শেষ করে টিচার্স রুমে আসে এটা দেখতে যে সেখানে ইজিন ছিল কিনা, কিন্তু সে সেখানে ইজিনকে দেখতে পায় না। আর তখনই আমরা দেখতে পাই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর তখন সাংওয়ান তার ছাতা নিয়ে দ্রুত বাইরে যায় যাতে করে ইজিন ভিজে না যায়। আর তখন সে দেখতে পায় ইজিন একটি গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। তখন দ্রুত সাংওয়ান ইজিনের কাছে আসে এবং তার মাথার উপরে ছাতা ধরে। তখন ইজিন সাংওয়ানকে তার পেছনে থাকা গাছটির সম্পর্কে জানতে চায়। তখন আমরা দেখতে পাই সাংওয়ান সেই গাছটি থেকে একটি পাতা ছিঁড়ে আনে এবং সেই গাছটি সম্পর্কে পুরো ডিটেলস ইজিনকে জানাতে থাকে। আর আমরা দেখতে পাই ইজিনও খুব মনোযোগ দিয়ে সাংওয়ানের কথাগুলো শুনছিল আর ইজিন এই প্রথম কার সঙ্গে এত সময় কথা বলছিল। আর তখনই আমরা দেখতে পাই ইজিনের সেক্রেটারি নিশি ইজিনকে নিতে আসে আর আমরা দেখতে পাই ইজিন সেই পাতাটি তার সঙ্গে নিয়েই চলে যায়। এরপর তারা দুজন যখন তাদের ঘরে পৌঁছে যায় আমরা দেখতে পাই সাংওয়ান কোনোভাবে ইজিনের ফোন নাম্বার জোগাড় করে ফেলে। তখন সাংওয়ানের ফ্রেন্ড তাকে বলে নাম্বার যখন জোগাড় করে ফেলেছো এখন তাকে কল দাও। তখন সাংওয়ান ভাবতে থাকে ইজিন এত পরিমাণে রুড আর একঘেয়ে টাইপের, সে তো নিজে থেকে কখনো আমাকে কল করবে না, তো আমি তাকে কল করি। এরপর সাংওয়ান ইজিনকে কল করে এবং ইজিন যখন কলটি ধরে তখন সাংওয়ান তাকে প্রশ্ন করে তুমি কি ইজিন। তখন আমরা দেখতে পাই ইজিন অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ থাকে এবং সে তখন রিপ্লাই দেয় তুমি যদি সব আজে বাজে কথা বলার জন্য কল দিয়ে থাকো তাহলে এখনই কলটি কেটে দাও। সাংওয়ান যখন এসব শুনতে পায় তখন সে বুঝতে পারে সেই ইজিন। এরপর সে তার সঙ্গে ইজিনের কথাই বলতে থাকে। সে তখন বলতে থাকে যে ছোটবেলায় তার একটি ফ্রেন্ড মারা গিয়েছিল আর সে এই দুঃখ ভোলার জন্য ইজিনের গান শুনতে থাকে। ইজিনের লেখা গান তাকে অনেক বেশি সাহস এবং সান্ত্বনা দিয়েছে। যদি সে কখনো ইজিনের সঙ্গে দেখা করতে পারে তাহলে সে অবশ্যই তাকে অনেক ধন্যবাদ দিবে। এখানে ইনডাইরেক্টলি সাংওয়ান সুইউন অর্থাৎ ইজিনকেই ধন্যবাদ জানাচ্ছিল। এরপর কল কাটার পর আমরা দেখতে পাই যে ইজিনের সাংওয়ানের কথায় খুবই ভালো লাগে আর ইজিনও বুঝতে পেরে যায় যে সাংওয়ান বুঝে গিয়েছে যে সেই ইজিন। তখন আমরা দেখতে পাই ইজিনের সেক্রেটারি নিশি ইজিনকে বলে এখন আমরা কি করব। যদি সাংওয়ান এই কথাটা লিক করে দেয় যে তুমি আসল ইজিন, তখন ইজিন বলে যে না, সাংওয়ান এরকমটা করবে না।
এরপর আমরা দেখতে পাই শাওলিনের জন্মদিন আসে আর সাংওয়ান তার জন্য কেক নিয়ে আসে আর আমরা সেখানে ইজিনকেও দেখতে পাই এবং তারা মিলে শাওলিনের জন্মদিন সেলিব্রেট করে। ইজিন সবাইকে এটাই বলতো যে তার মিষ্টি জিনিস পছন্দ না, কিন্তু সাংওয়ান ইজিনকে কেক দিলে আমরা দেখতে পাই সে সেই কেকটি খেয়ে নেয়। এরপর বার্থডে সেলিব্রেট করার পর তারা যখন বাইরে আসে তখন সাংওয়ান ইজিনকে বলে, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই আর এর বিনিময়ে তুমিও আমাকে একটি প্রশ্ন করতে পারো। তখন সাংওয়ান ইজিনকে বলে, প্রতিদিন তোমাকে যে একটি মেয়ে পিক করতে আসে সেটা কি তোমার গার্লফ্রেন্ড? আর তার প্রশ্নের এই জবাবে ইজিন তাকে না বলে আর আমরা দেখতে পাই এই উত্তর শুনে সাংওয়ান খুবই খুশি হয়। এরপর সাংওয়ান ইজিনকে বলে, এখন যদি তোমার আমার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারো। তখন ইজিন বলে, আমি অন্য কোনো দিন তোমাকে প্রশ্ন করব। এরপর আমরা দেখতে পাই সাংওয়ান সরাসরি সেখান থেকে ওয়েহাওয়ের কাছে চলে যায় এবং তাকে গিয়ে সে বলে, তোমার প্রতি আমার শুধুমাত্র অ্যাট্রাকশন ছিল কিন্তু কোনো ভালোবাসা ছিল না, তাই দেবদাসের মতো না থেকে আমার পিছনে না ঘুরে তুমি শিউজাওকে গিয়ে সরাসরি প্রপোজ করে ফেলো। আর আমরা দেখতে পাই ওয়েহাও সাংওয়ানের কথা শুনে খুশি হয়ে যায় এবং শিউজায়ের কাছে চলে যায়। এর পরের দিন স্কুলে সাংওয়ান ইজিনকে বলে শাওলিনকে একটি দম্পতি দত্তক নিতে চায়। সাংওয়ান তো এই ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল, কেননা যে এখন শাওলিনও একটি ফ্যামিলি পাবে। কিন্তু ইজিন এই ব্যাপারে মোটেও খুশি ছিল না এবং সে সাংওয়ানকে বলে যে এখানে খুশির কি আছে, যদি তারা তাকে দত্তক নিয়ে আবার কিছুদিন পর ছেড়ে দেয় তাহলে বুঝতে পারছো যে এটা শাওলিনের জন্য কতটা খারাপ হতে পারে। এখানে ইজিন চাইছিল না যে শাওলিন কোনোভাবে কষ্ট পাক, আর এই বিষয়টা নিয়ে রাগ হয়ে ইজিন সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই শাওলিনের রিকোয়েস্টে শাওলিনকে গান প্র্যাকটিস করানোর জন্য ইজিন ওয়েলফেয়ার রুমে আসে আর আমরা দেখতে পাই সেখানে ইজিন এবং সাংওয়ানের রাগ ভেঙে যায়। এরপর ওয়েলফেয়ার রুম থেকে বের হওয়ার পর সাংওয়ান দেখতে পায় ইজিন নিশির জন্য ওয়েট করছিল আর বাইরে খুব বৃষ্টিও হচ্ছিল। সাংওয়ান তখন ইজিনকে স্টোর রুমে গিয়ে নতুন ছাতা কিনতে বলে। এরপর তারা দুজন একটি শপে যায় আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল আর বৃষ্টির জন্য সাংওয়ান ভিজে যায় আর এই জন্য ইজিন সাংওয়ানের জন্য একটি টাওয়েল কিনে দেয়। আর ততক্ষণে ইজিনের সেক্রেটারি নিশি সেখানে চলে আসে আর ইজিন তার সঙ্গে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই ইজিন চলে যাওয়ার পর সাংওয়ান খুবই লজ্জা পেতে থাকে। এর পরের দিনটি ছিল শাওলিনকে দত্তক নেওয়ার দিন আর এদিন একটু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় আর এই অনুষ্ঠানে শাওলিন গান গাইবে, তো তাকে গান গাওয়ায় উৎসাহ না দিয়ে লোকজন উল্টো তার খারাপ দিকটাই তুলে ধরেছিল, যেমন সে চোখে দেখতে পায় না আর এটার জন্য শাওলিনের মনটা পুরোপুরি খারাপ হয়ে যায় আর এই বিষয়টা ইজিনের একটু ভালো লাগে না আর এই জন্য সে সেখান থেকে চলে যায়। তখন সাংওয়ান ইজিনের কাছে যায় এবং তাকে সরি বলে, কারণ সে মনে করেছিল যে শাওলিনের বিদায় অনুষ্ঠানটা হয়তোবা আনন্দের হবে, কিন্তু তেমন কিছুই হলো না। ইজিন তখন সাংওয়ানকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন শাওলিনের মতো ওইরকম বিদায় অনুষ্ঠানে স্টেজে আমিও গান গেয়েছিলাম। এমনটা নয় যে লোকজন সবসময় আমাদের মতো লোকদের ভালো চায় না, তারা ভালোও চায়, কিন্তু বারবার একটি বাচ্চাকে অনাথ এবং সে ডিসেবল এটা মনে করিয়ে দেওয়ায় তার মনের ভেতরে অনেক খারাপ প্রভাব ফেলে আর এই খারাপ প্রভাবটা সারা জীবনের জন্য থেকে যায়। আমরা কারো দয়া বা সিম্প্যাথি চাই না, আমরাও সমান অধিকার নিয়েই বাঁচতে চাই। ইজিনের সব কথা শুনে সাংওয়ানের খুবই খারাপ লাগে আর সে ইজিনের কষ্টটা বুঝতে পারে। এরপর থেকে শাওলিনের দত্তক নেওয়ার ব্যাপারটা নিয়ে তারা প্রায় ডিসকাস করে এবং দেখা করে আর আমরা দেখতে পাই সাংওয়ানের কথাবার্তায় ইজিনের খুবই ভালো লাগে। আর একদিন ইজিন তার সেই বেঁচে থাকার প্রশ্নটি সাংওয়ানকে করেই ফেলে। সে সাংওয়ানকে জিজ্ঞাসা করে সে কি তাকে পছন্দ করে। উত্তরে সাংওয়ান একটি মুচকি হাসি দেয় এবং হ্যাঁ বলে। তখন ইজিন বলে সে তার মধ্যে এমন কি দেখলো যে সে তাকে পছন্দ করে, কিন্তু আমরা দেখতে পাই প্রশ্নটার উত্তর সাংওয়ান ঠিকভাবে দিতে পারে না, যার কারণে ইজিন রাগ করে সেখান থেকে চলে যায়। সাংওয়ান ভাবে সে তাকে পরে মানিয়ে নেবে, কিন্তু আমরা দেখতে পাই এর পরের দিনে ছিল স্কুলে ইজিনের লাস্ট ক্লাস, অর্থাৎ সে স্কুলে আজকেই লাস্ট দিন ক্লাস করাবে আর সাংওয়ান তার কাজের জন্য সেদিন স্কুলেই যেতে পারে না। এরপর যখন সে স্কুলে যায় তখন সে ইজিনকে সেখানে পায় না। সাংওয়ান ইজিনের সঙ্গে কন্ট্যাক্ট করার খুবই ট্রাই করে, কিন্তু ইজিন সাংওয়ানের কোনো কলের রিপ্লাই দেয় না। কিন্তু আমরা দেখতে পাই ইজিন সাংওয়ান রেডিওতে করা শো প্রতিদিনই শোনে এবং তার দেয়া সেই পাতাটা ইজিনের কাছে এখনো আছে। আমরা দেখতে পাই সাংওয়ানের অফিসে অনেক কাজের চাপ হয়ে যায় এবং তার সাথে সাথে তার মাথায় ইজিনের চিন্তাও ঘুরপাক করতে থাকে, যার কারণে সে অসুস্থ হয়ে যায়। ওই সময় ইজিন রেডিও শুনছিল আর সেখানে সাংওয়ানের পাঠানো লেটারটি পড়া হচ্ছিল। আর এখন যেহেতু ইজিনের সঙ্গে সাংওয়ানের কোনো রকম কন্ট্যাক্ট নেই,
তাই সাংওয়ান ইজিনের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য রেডিওকেই বেছে নিয়েছে। তো সাংওয়ানের পাঠানো এই লেটারটিতে বলা ছিল যে সে জানে না সে কেন ইজিনকে পছন্দ করে। সে না তো দেখতে এত বেশি সুন্দর বা না আছে তার মধ্যে কোনো স্পেশাল অ্যাবিলিটি, কিন্তু তারপরে সে যখন ইজিনকে দেখে সে শুধুমাত্র তার কথাই ভাবতে থাকে। এই লেটারে সাংওয়ান ইজিনের সকল ভালো দিক তুলে ধরে। তখন রেডিওতে এই লেটারটি শুনে ইজিনও তার ভুলটি বুঝতে পারে আর সে সাংওয়ানকে কল করে। আর তখন ইজিন জানতে পারে সাংওয়ান খুবই অসুস্থ। আর খুব দ্রুত সাংওয়ানের বাসায় ইজিন চলে যায় আর সেখানে গিয়ে তাকে অসুস্থ দেখে কোনো মতে ইজিন সাংওয়ানকে হসপিটালে নিয়ে যায়। আর এই যাওয়ার পথে তাদের দুজনের একজন অপরের প্রতি আমরা ভরসা দেখতে পাই। যেমন সাংওয়ান ইজিনকে রাস্তা বলে দেয় আর সেই রাস্তা অনুযায়ী ইজিন যেতে থাকে। এরপর সাংওয়ানের চিকিৎসার পর ইজিন সাংওয়ানকে তার ঘরেই নিয়ে যায় আর তার সেক্রেটারি নিশিকে কিছুদিন বাড়িতে আসার জন্য মানা করে দেয়। ইজিনের ঘরে থেকে সাংওয়ান ইজিনের চলাফেরা এবং তার লাইফস্টাইল সম্পর্কে জানতে পারে। ইজিন রাত্রে বই পড়ে যেটা অন্ধ লোকদের জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে। আর আমরা দেখতে পাই ইজিনও সাংওয়ানের খুব ভালোভাবেই খেয়াল রাখে। আর ইজিন তো প্রথমবারের মতো সাংওয়ানের জন্য রান্নাও করে। যদিও খাবারটা খাওয়ার যোগ্য ছিল না, কিন্তু তারপরও সাংওয়ানের কাছে ইজিনের এই ভালোবাসাটা খুবই ভালো লাগে। আর অবশ্যই কিছু খারাপ হোক, কিন্তু ভালোবাসার মানুষটি যদি ট্রাই করে তবে তা অবশ্যই ভালো লাগতে বাধ্য। এরপর ইজিন সাংওয়ানের কাছে তার ওই দিনের ব্যবহারের জন্য সরি বলে আর সাংওয়ান তাকে মাফও করে দেয়। পরের দিন নিশি ইজিনের বাড়িতে আসলে ইজিন বলে নিশি ইজিনের একটি আত্মীয়র মেয়ে আর নিশি তার দেখাশোনা করে। আর নিশিও ইজিন এবং সাংওয়ানের ব্যাপারে জানে আর তাদের ব্যাপার জেনে নিশি খুশিও হয়। এরপর সাংওয়ান তার কিছু জিনিসপত্র নিয়ে ইজিনের বাসায় আসে এবং তার সাথেই থাকতে শুরু করে। এরপর তারা দুজন একটি মুভি এনজয় করতে যায় যেখানে ইজিন পুরো হলটি বুক করে রেখেছে। আর ইজিন যেহেতু দেখতে পারে না আর এই জন্য সাংওয়ান পুরো মুভিটা ইজিনকে এক্সপ্লেন করে শোনায়, যেমনটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। যদিও আমারটা শুনে আপনারা খুশি হচ্ছেন না, যদি আপনাদের ভালোবাসার মানুষটি আপনাদেরকে শোনাতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। এরপর থিয়েটার থেকে বের হওয়ার পর তারা যখন ট্রেনের জন্য আগাচ্ছিল তখন অনেক ভিড় হওয়ার কারণে সাংওয়ান এবং ইজিনের হাত আলাদা হয়ে যায়। তো এখানে সাংওয়ান তো ট্রেনের ভিতরে ঢুকে যায় কিন্তু ইজিন বাইরে থেকে যায়। আর ততক্ষণে ট্রেনটির গেট বন্ধ হয়ে যায় এবং চলতে শুরু করে আর ইজিন সেখানেই থেকে যায়। আর পরের স্টেশনে নেমে সাংওয়ান দ্রুত আগের স্টেশনে ফেরত যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ইজিন এখনো সেখানে দাঁড়িয়ে আছে। সাংওয়ান তখন ইজিনকে জড়িয়ে ধরে। তখন ইজিন সাংওয়ানকে বলে, আমরা যদি কখনো আলাদা হয়ে যাই তখন আমি তোমার জন্য সেখানে ওয়েট করব যেখানে আমরা লাস্ট আলাদা হয়েছিলাম। তো এভাবেই তাদের আনন্দের সঙ্গে দিনগুলো কাটছিল। তো একদিন সাংওয়ান ইজিনকে তার ছোটবেলার কাহিনী বলতে বলে। ইজিন তখন বলে সে 6 বছর পর্যন্ত একটি এতিমখানায় তার জীবন পার করেছে। কিন্তু আমরা দেখতে পাই ইজিন এই টপিক নিয়ে আর কথা বলতে পারে না আর সামনে সে কথা বলে না। তখন সাংওয়ান ইজিনকে বলে তার চোখের কি কোনো চিকিৎসা নেই, তার চোখ কি কখনো ঠিক হবে না? তখন ইজিন বলে যে এটা সম্ভব যে আমার চোখটি ঠিক হবে, কিন্তু এটা সম্ভাবনা খুবই কম। তখন ইজিন সাংওয়ানের মুখে তার হাতটি টাচ করে এবং সে ফিল করতে চেষ্টা করে যে সে দেখতে কেমন। এর পরের দিন সাংওয়ানের স্কুলে শেষ দিন হয় আর সে ইজিনকে দিয়ে কিছু ফটোগ্রাফিও করে ফেলে। তো এদিকে সাংওয়ানের মা সাংওয়ানকে এবং তার ফ্রেন্ডকে বারবার কল দিচ্ছিল, কেননা সাংওয়ান ঘরে তো যাচ্ছিল না এবং তার কোনো খোঁজ খবরই বাসায় দিচ্ছিল না। আসলে সাংওয়ান করছেটা কি? তো ফাইনালি সাংওয়ান তার মাকে বলেই দেয় যে তার একটি বয়ফ্রেন্ড রয়েছে। আর তখনই তার মা সাংওয়ানকে এক গাদা প্রশ্ন করে যে কে সে, কি করে, তার থেকে কত বড়, সে কত টাকা কামায়, কিভাবে সাংওয়ানের সঙ্গে তার পরিচয় হলো, কখন সে তাদের সঙ্গে তার দেখা করিয়ে দেবে, আর তার বাবা মা কি করে, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। তো এইসব নানা প্রশ্ন করতে থাকে। আর যখন সাংওয়ান বলে সে এতিমখানায় বড় হয়েছে এবং সে দেখতে পারে না, তো এটা শুনে তার মা পরের দিনেই সাংওয়ানের বাসায় এসে পড়ে এবং তার জিনিসপত্র প্যাক করতে থাকে। সাংওয়ান তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে সব হ্যান্ডেল করে নেবে এবং সে তার লাইফে হ্যাপি হবে, কিন্তু মা তো মাই হয়, তারা তো তার মেয়ের জন্য টেনশন করতে হয়। তো আমরা দেখতে পাই সাংওয়ান তার মাকে বোঝাতে বোঝাতে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, কিন্তু সে আবার তার মাকে বোঝানোর চেষ্টা করে। তো সাংওয়ানের মা পরের দিন চলে যায় এবং যেতে যেতে সাংওয়ানকে বলে, তুমি যে পথটা বেছে নিয়েছো সেটা একান্ত তুমি বেছে নিয়েছো। তো ভবিষ্যতে যদি এটার জন্য তোমার কোনো প্রবলেম হয় তবে এটার জন্য অবশ্যই তুমি দায়ী থাকবে এবং আমাদেরকে কিছু বলতে পারবে না। আর এটা সব বাবা মাদেরই কথা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই পর্বটি। তো পার্ট 6 এর শুরুতে আমরা দেখতে পাই সাংওয়ানের মা সাংওয়ানকে একটি ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সাংওয়ান ইজিনের বাসায় গেলে তাকে নিশি বলে আজকে ইজিনের বার্থডে ছিল।
একটি গান লিখে, কারণ সে অনেকদিন পর্যন্ত কোনো গান লিখেনি আর তার ফ্রেন্ডরা তার ওয়েট করছে। তখন সাংওয়ান ইজিনের হাত চেক করে দেখতে পারে ইজিনের ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে। এরপর সাংওয়ান তাকে প্রথম ঘড়িটির মতো আরেকটি ঘড়ি গিফট করে। এরপর সাংওয়ান যখন তাদের ঘরটি গোছাচ্ছিল তখন সে একটি ছবি দেখতে পায়। তখন সে ইজিনকে জিজ্ঞাসা করে এই ছবিটি আমরা কোথায় রাখবো এবং ছবিতে এই লোকগুলো কারা। ইজিনের তো এই ছবির ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। যখন সে সাংওয়ানের কাছ থেকে এই ছবির ডিটেলস জানতে পারে তখন সে বুঝতে পারে এই ছবিতে তার বাবা, তার সৎ মা এবং সে এবং নিশি রয়েছে। আর তখন সেখানে নিশি চলে আসে আর আমরা দেখতে পাই তখন ইজিন নিশির উপরে রেগে যায়। ইজিন নিশিকে বলে আমার বিনা অনুমতিতে তুমি এই ছবিটি এখানে রাখলে কিভাবে। আসলে এটার ভেতরে তার বাবার ছবি ছিল আর তার বাবা তার মাকে ছেড়ে অন্য একটি মহিলাকে বিয়ে করে, যার কারণে সে তার বাবার উপরে খুবই আপসেট ছিল। আর নিশি হচ্ছে তার সৎ মায়ের মেয়ে আর ইজিনি ছিল তার বাবার সকল সম্পত্তির একমাত্র অধিকারী। তো তার বাবা তার কাছে অনেকবার সরি বা মাফ চাইলেও সে তার বাবার কাছে ফিরে যায়নি। আর এখন ইজিনের বাবার শরীর সবসময় খারাপ থাকে। আর এখানে ছোট একটি মিস্টেক হয়েছে, নিশি তার সৎ মায়ের মেয়ে নয় বরং তার সৎ মায়ের বোন। তো তার বোন নিশিকে বলেছে সে যেন ইজিনকে মানিয়ে নিয়ে যায়, যাতে করে ইজিন তার বাবার শেষ দিনগুলোতে তার সাথে থাকতে পারে। কিন্তু নিশি ইজিনকে অনেকবার বোঝানোর ট্রাই করে কিন্তু সে ব্যর্থ হয়। আর অন্যদিকে সাংওয়ানের মা তাদের বাসায় গিয়ে সাংওয়ানের ব্যাপারে তার বাবাকে সবকিছু বলে দেয়। আর আমরা দেখতে পাই সাংওয়ানের বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই সাংওয়ানের মা এই বিষয়টা অর্থাৎ সাংওয়ানের বাবার অসুস্থতার কথাটা সাংওয়ানকে জানায় না। আর এদিকে সাংওয়ান নিশির মাধ্যমে ইজিনের সকল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারে। তখন সাংওয়ান ইজিনের কাছে জিজ্ঞাসা করে সে এগুলো তাকে আগে কেন বলেনি। আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর সাংওয়ান রাগ করে তার বাড়িতে চলে আসে, কিন্তু সে চলে আসার আগে তার মোবাইলটি ইজিনের বাসায় রেখে আসে। এরপর এই বিষয়টা নিয়ে সাংওয়ান তার রুমমেটকে বললে তার রুমমেট তাকে বলে সে যেন ইজিনের সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইজিনও খুব মন খারাপ করে বসেছিল আর তখনই সাংওয়ানের ফোনে একটি কল আসে। আর এই কলটি ছিল সাংওয়ানের মায়ের। আর ভুলে ইজিন এই কলটি রিসিভ করে ফেলে। এরপর ইজিন যখন সাংওয়ানের মায়ের সঙ্গে কথা বলে তখন সাংওয়ানের মা ইজিনকে কিছু ভয় এবং ধমকিও দেয়। এরপর তাদের ঝগড়া হওয়ার পর তারা অনেকদিন পর্যন্ত দেখা করেনি, কিন্তু তারা দুজন একজন আরেকজনের কথাই ভাবতে থাকতো। এরপর একদিন রেডিও স্টেশনে ইজিনের ইন্টারভিউর জন্য কল আসে। তো ইজিন সেখানে চলেও যায় আর আমরা দেখতে পাই সেখানে সাংওয়ানও ছিল, কারণ সে রেডিওতে কাজ করে। আর তখন আমরা দেখতে পাই সাংওয়ান যখন ইজিনের কলিগের সঙ্গে কথা বলছিল এটা দেখে ইজিনের জেলাস ফিল হচ্ছিল। আর এখানে আমরা দেখতে পাই তাদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। আর আমরা দেখতে পাই ওয়ে হয় এবং শিজয়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় আর তাদের ব্যান্ড একটি বড় স্পন্সরও পায়। কিন্তু আমরা দেখতে পাই শিজয়ের আবার অন্য জায়গায় চাকরি হয়, তো এই জন্য সে গান গাইতে পারবে না। সে তার ক্যারিয়ার নিয়ে এরকম চিন্তা করতো যে তাকে একটি পার্মানেন্ট জব করতে হবে। আর এই বিষয়টা নিয়ে আরো একবার তাদের সেই ব্যান্ডের টিমটা ভেঙে যায়। এরপর আমরা দেখতে পাই সাংওয়ানকে ইজিনও একটি ঘড়ি গিফট করে আর সাংওয়ান ইজিনকে একটি রেকর্ডার গিফট করে। আর এই রেকর্ডারে সাংওয়ান ইজিনের ফেভারিট নোবেলটা রেকর্ড করে ইজিনকে দেয়, যাতে করে ইজিন এটা আরাম করে শুনতে পারে। এরপর আমরা দেখতে পাই সাংওয়ানের কলেজের শেষ দিন চলে আসে যেখানে তাদের গ্রাজুয়েশন পার্টি হচ্ছিল। আর ইজিনও সাংওয়ানকে কনগ্রাচুলেশন জানানোর জন্য ফুল নিয়ে আসে। এরপর তারা দুজন অনেকগুলো ছবি তোলে একসাথে এবং সে দিনটিকে অনেক এনজয় করে। কিছুদিন পর নিশি ইজিনকে বলে তার বাবার অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে গিয়েছে, তার একটি নতুন লিভারের প্রয়োজন, কিন্তু কোনো ডোনার পাওয়া যাচ্ছে না। আর এই বিষয়টা ইজিন সাংওয়ানকে বলে। আর আমরা দেখতে পাই সাংওয়ান ইজিনকে হাক করে এবং সে পিছনের পুরো কথা অর্থাৎ পুরনো কথাগুলো তাকে ভুলে যেতে বলে, কারণ শুধুমাত্র এই একমাত্র মাধ্যম যার মাধ্যমে সে তার জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবে। এরপর সাংওয়ান যখন তার অফিসে ছিল তখন তার বাড়ির পাশের একজন প্রতিবেশীর সঙ্গে তার দেখা হয়ে যায়। আর সেই প্রতিবেশীর মাধ্যমে সাংওয়ান জানতে পারে তার বাবার বর্তমান অবস্থা। এরপর সাংওয়ান ইজিনের ঘরে আসে এবং তার জিনিসপত্রগুলো প্যাক করতে থাকে তার বাড়িতে যাওয়ার জন্য। আর সাংওয়ান বাড়িতে আসার আগে ইজিনের সৎ মা একবার বাড়িতে এসেছিল এবং ইজিনকে তার বাবার সঙ্গে দেখা করতে যেতে বলেছিল। আর এই কারণে অলরেডি ইজিনের মাথাটা গরম ছিল। আর এরপর আবার সে সাংওয়ানকে তার জিনিসপত্র প্যাক করতে দেখেছে। আর সাংওয়ান তাকে কিছু বলার আগেই ইজিন সাংওয়ানকেও ভুল বুঝতে থাকে। আর এখানে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি, ওই দিন ইজিন সাংওয়ানের ফোন ধরার ফলে সাংওয়ানের মা ইজিনকে সাংওয়ান থেকে আলাদা থাকতে বলেছিল। আর
ওই হিসাবে ইজিন মনে করে হয়তোবা সাংওয়ান তার মায়ের কথা শুনে তাকে ছেড়ে সব সময়ের জন্য চলে যাচ্ছে, কেননা সে অন্ধ ছিল। তখন সে সাংওয়ানকে যেতে বারণ করে আর সে বলে সে যদি আজকে এখান থেকে যায় তাহলে সে যেন আর কোনোদিনও তার বাড়িতে না আসে। এখানে সাংওয়ানের অনেক মাথা গরম হয়, কিন্তু সে শান্ত থাকে আর সে বুঝিয়ে ইজিনকে বলে যে সে পরের বার যখন আসবে তখন তারা তাদের বিয়ের রেজিস্ট্রেশন করে ফেলবে। তো এখানে আমার সাংওয়ানের একটি বিষয় ভালো লাগে যে সে মাথা গরম না করে শান্ত ছিল। আর একটি সম্পর্ক টিকিয়ে রাখতে অবশ্যই যদি কখনো ঝগড়া হয় তাহলে যে কোনো একজনকে মাথা ঠান্ডা রাখতে হয়, আর এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না। কিন্তু এখানে আমরা দেখতে পাই ইজিন চাইছিলই না যে সাংওয়ান যাক, কিন্তু তারপরও সাংওয়ান সেখান থেকে চলে যায়। সে হসপিটালে যায় এবং তার বাবার সঙ্গে দেখা করে আর তার বাবাকে দেখে তার খুবই মন খারাপ হয়ে যায়। এখানে সাংওয়ান ইজিনের ব্যাপারে তার বাবাকে বলে যে ইজিন চোখে দেখতে পায় না এবং তার ফ্যামিলিও খুবই কমপ্লিকেটেড। এখানে আমরা দেখতে পাই সাংওয়ানের বাবা সাংওয়ানকে বলে তুমি কি তাকে পছন্দ করো, যদি করে থাকো তাহলে সে দেখতে কেমন, সে অন্ধ নাকি অন্য কিছু, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন সেটা কোনো বিষয় নয়। আর এদিকে আমরা দেখতে পাই নিশি ইজিনের কাছে আসে এবং তাকে সাংওয়ানের সঙ্গে কথা বলতে বলে, কিন্তু ইজিন সাংওয়ানের সঙ্গে এই জন্যই কথা বলতে চায় না কারণ সে চায় না যে ইজিনের জন্য সাংওয়ান তার মার সঙ্গে ঝগড়া করুক। আর এদিকে আমরা দেখতে পাই সাংওয়ান তার বাবাকে খুবই কেয়ার করে আর সে বলে কিছুদিনের মধ্যেই সে রেডিও ব্রডকাস্টার হয়ে যাবে। তার বাবা তাকে বলে সে যদি ব্রডকাস্টার হয় তাহলে তার শো সবার প্রথমে সেই শুনবে। তো এইভাবে দিন কাটতে থাকে আর আমরা দেখতে পাই ইজিনের বাবার অবস্থা ওদিকে আরো বেশি খারাপ হতে থাকে। তো এমন একটা মোমেন্ট আসে যে ইজিন মনেই করে নেয় যে তার বাবার বাঁচবে না, আর তার সামনে তার মায়ের স্মৃতিগুলো ভাসতে থাকে যে তার সামনে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আর এসব ভাবতে ভাবতেই সে অজ্ঞান হয়ে যায়। নিশি এই বিষয়টা সাংওয়ানকে বলে আর আমরা দেখতে পাই কিছু সময়ের জন্য সাংওয়ান তার বাবাকে ছেড়ে ইজিনের কাছে চলে আসে, কিন্তু ওই সময় আবার ইজিন এবং তার সৎ মা কথা বলছিল। ইজিন বলে সাংওয়ানের জন্যই আমি আমার অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করছি আর আমি আমার বাবাকেও ক্ষমা করে দিয়েছি। তার সৎ মা তাকে বলে তার সাংওয়ানের মায়ের কাছ থেকেও ক্ষমা চাওয়া উচিত, কিন্তু এখানে ইজিন মনে করে যে সাংওয়ানের ফ্যামিলির জন্য সে একটি অভিশাপ। আর ঠিক ওই সময় সেখানে সাংওয়ান আসে এবং সে শুধুমাত্র লাস্টের কথাটাই শুনতে পায়, যার কারণে সে আবার ইজিনের উপরে রাগ করে। আর ভাই আমি এটুকু বিষয় বুঝতে পারি না যে সব ড্রামার ভেতরে শুধুমাত্র নায়িকা বা নায়করা কেন শুধু লাস্টের কথাগুলোই শোনে আর একটা শুধু শুধু গ্যাঞ্জাম লাগে। তো যাই হোক, এখানে সাংওয়ান ইজিনকে বলে তুমি কি মনে করো শুধুমাত্র সকল রাগ অভিযোগ শুধু তোমারই আছে? এখানে আমার বাবা অসুস্থ ছিল যার কারণে আমি তার কেয়ার করছিলাম, আমি কতটা অসহায় এবং দুঃখী ছিলাম সেটা কি তুমি জানো? তুমি তো এখানে আমাকে একটি কল করারও প্রয়োজন বোধ করনি, আর এই সবকিছুর পরও আমি তোমার কাছে এসেছিলাম আর আমাকে এটা শুনতে হলো। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি শুধুমাত্র নিজেকেই ভালোবাসো। আর এটা বলে সাংওয়ান সেখান থেকে চলে যায়। এখানে ইজিন সাংওয়ানের পিছন পিছন যেতে থাকে, কিন্তু ততক্ষণে সাংওয়ান সেখান থেকে চলে যায়। সাংওয়ান একটি বিল্ডিং এর ছাদে বসে মদ খেতে খেতে তার পাস্ট মনে করছিল, আর ওইদিকে সাংওয়ানের বাবার মৃত্যু হয়ে যায়। সাংওয়ানের মা সাংওয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। সে যখন নেশা কাটিয়ে সকালে ঘুম থেকে ওঠে তখন সে এই নিউজটা জানতে পারে এবং সে তার ঘরের উদ্দেশ্যে দৌড়াতে থাকে। আর এইদিকে ইজিন সাংওয়ানকে খুঁজতে খুঁজতে তখন সাংওয়ানের সামনে চলে আসে এবং সে সাংওয়ানকে সরি বলে, কিন্তু সাংওয়ান মনে করে যে শুধুমাত্র ইজিনের জন্যই সে তার বাবার শেষ সময়টুকুতে তার বাবার কাছে থাকতে পারেনি, আর সে তখন ইজিনের সঙ্গে ফাইনালি ব্রেকআপ করে। আর এখানেই পার্ট 60 শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এক্সপ্লেন আর্মি, ওয়েলকাম টু এক্সপ্লেন 420। আমি ইফাত আছি আপনাদের সঙ্গে, আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ক্রাশ ড্রামাটির পার্ট 7, আর এটাই হতে চলেছে এই ড্রামাটির লাস্ট পার্ট। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে লাস্ট এপিসোডটা দেখে যারা মন খারাপ করেছিলেন তাদের মনটা পুরোপুরি ভালো হয়ে যাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুধু একটা কথা বলে এক্সপ্লেনেশন শুরু করব, সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা একটি মুভি এক্সপ্লেন চ্যানেল খুলেছি যেটার মধ্যে শুধুমাত্র মুভিগুলো এক্সপ্লেন করা হবে। আর চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আর পিন কমেন্টও দেয়া হবে। আর আপনারা চাইলে মুভির সাজেশন আমাদেরকে দিতে পারেন, অবশ্যই অবশ্যই শুধুমাত্র মুভির সাজেশন দিবেন, কোনো ড্রামার নয়। ড্রামার সাজেশন দিলে আমরা এই চ্যানেলে এক্সপ্লেন করব, আর মুভির জন্য ওই চ্যানেলটা খোলা হয়েছে। আর এটা যেহেতু এই ভিডিওটা লাস্ট পার্ট, এখন পর্যন্ত আমি কোনো পার্টে শুরুতে লাইকের কথা বলিনি, তো আশা করি এই ভিডিওতে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। প্রথমে লাইকের কথাটা বলছি, আর এই ভিডিওতে মাত্র 250টি লাইকের টার্গেট করা হয়েছে, আর আমি জানি আপনারা এটা করে দিবেন। তো আর বেশি কথা বাড়াবো না, পার্ট 7 এর এক্সপ্লেনেশন শুরু করা যাক।
পার্ট 7-এর শুরুতে আমরা দেখতে পাই নিজের বাবার মৃত্যু এবং ইজিনের সঙ্গে ব্রেকআপের পর সাংওয়ান তার বাড়িতে চলে আসে এবং তার মায়ের খেয়াল রাখতে থাকে। আর এর কিছুদিন পর সে রেডিও স্টেশনও আবার ব্যাক করে এবং সে রেডিওতে তার প্রথম ব্রডকাস্ট করে এবং সেটা তার বাবাকে স্মরণ করে এবং এই শোটাতে অনেক বেশি রেসপন্স আসে আর এই শোটা ইজিনও শুনছিল। তো এইদিকে ইজিন ডিসিশন নেয় যে সে তার চোখের সার্জারি করাবে আর এতে যেই রেজাল্টটাই আসুক না কেন। আমরা দেখতে পাই যে সাংওয়ান তাকে একটি রেকর্ডার দিয়ে গিয়েছিল, সে সবসময় সেই রেকর্ডারটি শুনতো আর এরপর তার চোখের সার্জারি হয় আর সেই সার্জারিটি সফলও হয়। ইজিন আবারও চোখে দেখতে শুরু করে আর সে তার ঘরকে প্রথমবারের মতো দেখে আর সে সেই সকল জায়গাতেই যেতে শুরু করে যেখানে সে সাংওয়ানের সঙ্গে গিয়েছিল। আমরা দেখতে পাই ইজিন তার বাবার বিজনেস শুরু করে এবং সে তার বিজনেসটাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যায় আর এভাবে দিন মাস বছর চলে যায়। আর এরপর ইজিন একটি গান রিলিজ করে যেটার নাম ছিল ক্রাশ। সেই গানটি সাংওয়ানকে উদ্দেশ্য করে লিখেছে। আমরা দেখতে পাই ইজিন এই গানটা অন্য একটি রেডিও স্টেশনে অন্য নামে প্রচার করার জন্য বলে এবং সেটা প্রচারও হয়। আর আমরা দেখতে পাই সাংওয়ান ওই গানটা প্রায় শুনতে থাকে। সাংওয়ানের স্টুডিও তার শহরে ছিল কিন্তু কাজের জন্য তাকে অন্য একটি শহরে ট্রান্সফার করানো হয় যেখানে সে প্রথমে ইজিনের সঙ্গে থাকতো। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওয়েই হাউস শিউজাওকে প্রপোজ করে এবং তারা বিয়েও করে নেয়। আর সাংওয়ানের মাও চাচ্ছিল যে সাংওয়ান সেট হয়ে যাক আর এই জন্য সাংওয়ানের মা তার কাছে অনেকগুলো বিয়ের প্রপোজাল নিয়ে আসে। কিন্তু সাংওয়ানের তো সবকিছুতে ইন্টারেস্ট ছিলই না, সে তো এখনো ইজিনের কথাই মনে করতো। তো যাই হোক, তার মায়ের অনেক জোরাজোরির পর সে একদিন একজনের সঙ্গে ডেটে যায় আর সে সেখানে ইজিনকে দেখে এবং সে জানতে পারে ইজিন এখন দেখতে পারে আর তাদের দুজনের মাঝে এখন কিছু নর্মাল কথাবার্তা হয়, যেমন হাই হ্যালো। ইজিন সাংওয়ানকে দেখে তার পুরনো কথাগুলো মনে করতে থাকে। সে তো কখনো সাংওয়ানকে দেখেনি কিন্তু তারপর সে প্রথম দেখায় তাকে চিনে ফেলে। সাংওয়ান ঘরে এসে ইজিনের সঙ্গে দেখা হওয়ার কথাটি তার রুমমেটকে বলে। তার রুমমেট তাকে বলে এটা তার ভাগ্যে ছিল যে তার সঙ্গে ইজিনের দেখা হবে। সাংওয়ান বলে 3টি বছর চলে গিয়েছে কিন্তু আমি এই 3 বছরে তার জীবনের কোনো পার্ট হতে পারলাম না। আর কে জানে, হয়তো বা ইজিন আমাকে ভুলেও গিয়েছে। তো ইজিন অফিসে যাওয়ার সময় আমরা দেখতে পাই সে সাংওয়ানকে দেখতে পায় আর সে তখন ভাবছিল যে আমি এই 3 বছরে যদি কারো কথা ভেবে থাকি আর সেটা ছিল শুধুমাত্র সাংওয়ান। তার চোখ খোলার পর প্রথম সাংওয়ানের চেহারায় তার সামনে ভেসে উঠল। সাংওয়ান ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। সে ট্যাক্সি পেয়ে যাওয়ার পর সে তার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে আর আমরা দেখতে পাই ইজিনও তার পিছে পিছে যেতে থাকে। আমরা দেখতে পাই সাংওয়ান একটি অন্ধকার গলিতে ভয় পেতে পেতে যেতে থাকে আর ইজিন তাকে প্রোটেক্ট করার জন্য তার পিছন পিছন তাকে দেখতে দেখতে যেতে থাকে এবং ভাবতে থাকে সে যদি ভয় পেয়ে থাকে তাহলে সে এরকম জায়গা দিয়ে কেনই বা যায়। এরপর সাংওয়ান ভালোভাবে তার নিজের ঘরে পৌঁছানোর পর ইজিন তার ঘরের উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে সাংওয়ানের রুমমেট বারবার তাকে ইজিনের কথা জিজ্ঞাসা করছিল আর সে তাকে বলছিল তার উচিত ইজিনের সঙ্গে তার একবার কথা বলে নেওয়া। ইজিন তাকে বলে যে সে খুব দ্রুত মানুষদের কথা ভুলতে পারে এবং অন্যকে ক্ষমা করে দিতে পারে কিন্তু সে বুঝতে পারছে না কেন সে এখনো ওই দিনের কথা ভুলতে পারছে না। তখন সাংওয়ানের রুমমেট তাকে বলে তোমার কি মনে হয় ইজিন এই 3 বছর ভালো ছিল? সে কি তোমার কথা মনে করেনি? তার বাবার অবস্থাও তো তখন খারাপ ছিল, তারপরে সে তোমার সঙ্গে এরকম বিহেভ করেছে তার একমাত্র কারণ সে তোমাকে হারাতে চায় না। হয়তোবা সে তোমার সঙ্গে একটু খারাপ বিহেভ করেছে কিন্তু সেটা তোমাকে না হারানোর জন্য। তখন সাংওয়ান বুঝতে পারে যে তার এটা করা ঠিক হয়নি, সে ভুল করেছে আর সে ইজিনের অফিসে কল করে আর সে ইজিনের সঙ্গে দেখা করার জন্য চলেও যায়। কিন্তু ইজিন তার অফিসে মিটিংয়ে বিজি ছিল আর সে ইজিনের জন্য ওয়েট করতে থাকে এবং তার ঘড়িটা বের করে। এই ঘড়িটা সেটাই ছিল যেটা ইজিন তাকে গিফট করেছিল আর এটা সে সবসময় পরে থাকে। সাংওয়ান ইজিনের জন্য অপেক্ষা করতে করতে তার অফিসেই ঘুমিয়ে যায়। তো ইজিন যখন মিটিং শেষ করে আসে তখন সে সাংওয়ানকে এভাবে দেখতে পায় এবং সে কোলে করে সাংওয়ানকে তার রুমে নিয়ে যায়। ইজিন ওয়াশরুমে যায় এবং ভুল করে তার ঘড়িটি সেখানেই রেখে আসে। এরপর সাংওয়ানের যখন ঘুম ভাঙে সে ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমে যায় তখন সে ইজিনের রেখে যাওয়া ঘড়িটি দেখতে পায় এবং সে সেটাকে নিজের ঘড়ি মনে করে তার কাছে রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়।
এরপর ইজিন যখন ঘরে আসে তখন সে তার ঘড়িটি খুঁজে পায় না, কারণ সেটা তো সাংওয়ান নিয়ে গেছে। আর ইজিন একটু টেনশনে পড়ে যায়, আর এটাই হয়তো বা ভালোবাসার শক্তি, কেননা তার কাছে এত এত টাকা সে চাইলে যে কোনো ঘড়ি কিনে নিতে পারে, কিন্তু নিজের ভালোবাসার মানুষের দেয়া জিনিস সেটা যত কম দামি বা যেরকমই হোক না কেন সেটা একটু স্পেশালি হয়। আর ইজিন তখন ঘরে খুঁজতে খুঁজতে সাংওয়ানের রেখে যাওয়া ঘড়িটি সেখানে দেখতে পায়। এরপর ইজিন সাংওয়ানকে কল করে এবং সে তাকে বলে যে আমার সেক্রেটারি আমাকে বলেছে তুমি এখানে এসেছিলে, তো বলো তোমার কি কাজ ছিল। সাংওয়ান অনেক বছর পর ইজিনের সঙ্গে কথা বলছিল, তো সে এটার কি রিপ্লাই দেবে সে বুঝতে পারে না। তো সে বলদের মতো এটা বলে ফেলে যে সে তার বিয়েতে তাকে কখন ইনভাইট দিচ্ছে। তো এরকম রিপ্লাই শুনে ইজিনও বলে যে তোমার এত তাড়াহুড়া কেন আমার বিয়ে নিয়ে। তখন সাংওয়ান বলে না না, আমি কিভাবে চাই যে তোমার বিয়ে অন্য কারোর সাথে হোক। তখন ইজিনও বুঝতে পারে যে না, তার মনের ভিতরে এখনো ইজিনের জন্য জায়গা রয়েছে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ইজিনও সাংওয়ানকে ডিনারের জন্য অফার করে, আর সাংওয়ান রাজিও হয়ে যায়। এরপর ডিনারে সাংওয়ান ইজিনকে বলে আমি জানি তোমার জন্য ব্রেকআপটা খুবই হার্ড ছিল, আর আমি সেদিন তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেছিলাম, আর সেই জন্য সে তার কাছে সরি বলে। আর তারা যেহেতু অনেকদিন পর দেখা করেছে তারা দুজনও আনইজি ফিল করছিল, আর এই জন্য সাংওয়ান বলছিল যে সে অন্য কোনো দিন তার সঙ্গে ডিনার করবে। এর পরের দিন ইজিন দেখতে পায় সাংওয়ান একটি রেস্টুরেন্টে তার একটি ছেলে ফ্রেন্ডের সঙ্গে রয়েছে, আর এর ফলে ইজিন তো অবশ্যই জিলাস ফিল করে এবং সে সাংওয়ানকে বাইরে আসতে বলে। তো সে যখন বাইরে যায় তখন আমরা দেখতে পাই ইজিন পেছন থেকে সাংওয়ানকে জড়িয়ে ধরে এবং তাকে বলে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তার জন্য অবশ্যই তোমার কাছে আমি মাফ চাইছি, কিন্তু আমি তোমাকে অন্য কারোর সঙ্গে কখনো দেখতে পারবো না। আমি তোমার জন্য যে গানটি লিখেছি সেটা কি তুমি শুনেছো? তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? সাংওয়ান তখন বলে যে আমি তোমাকে কখনো ঘৃণা করিনি, আর আমি সেই গানটিও শুনেছি, কেননা তোমাকে ভালোবাসাটাই আমার জন্য কঠিন, তো তোমাকে ঘৃণা কিভাবে করি। তো সাংওয়ান সেখান থেকে চলে যায়, কিন্তু ইজিন হার মানে না। এর পরের দিন সে তার স্কুলে চলে যায়। সেখানে সাংওয়ানকে ইজিন তার ঘড়িটি দেয় এবং সে তাকে বলে তার সেক্রেটারি তাকে একটি ডিনার পার্টিতে যেতে বলেছে, তো তুমি কি আমার সঙ্গে যাবে? আর তুমিই তো বলেছিলে অন্য কোনো একদিন আমার সঙ্গে ডিনার করবে, তো এটাই তো সুযোগ, তো চলো আমার সঙ্গে। তো এরপর তারা দুজন ডিনার পার্টিতে যায়, যেখানে শুধুমাত্র সাংওয়ানের ড্রেসটা একটু অন্যরকম ছিল, আর বাকি সবাই তো সেজে গুজে সুন্দর পোশাক পরে এসেছিল। আর এই জন্য কিছু লোক তাকে কাজ করা স্টাফ মনে করে, কিন্তু তখন ইজিন সবার সামনে সাংওয়ানের হাত ধরে বলে যে সে তার ফিয়ন্সি, অর্থাৎ তারা কিছুদিন পর বিয়ে করছে। এরপর পার্টি শেষে সাংওয়ান যখন চলে যাচ্ছিল তখন ইজিন তাকে বলে যে তুমি গতবার অর্থাৎ লাস্ট টাইম তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে তখন তুমি আমাকে শেষ কথা কি বলেছিলে। তখন সাংওয়ান তাকে বলে যে আমি এটাই বলেছিলাম যে যখন আমরা আবার দেখা করবো বা আমাদের আবার দেখা হবে আমরা তখন ম্যারেজ রেজিস্ট্রেশন করে ফেলবো। তখন ইজিন বলে তাহলে চলো এবার শুভ কাজটা সেরে ফেলা যাক। তো সাংওয়ান তখন বলে এটা তো আমি 3 বছর আগে বলেছিলাম। তো এটা বলে সে তার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে, আর ইজিনও তাকে তার বাড়িতে এগিয়ে দেয়। তখন সাংওয়ান তাকে থ্যাংক ইউ বলে, আর সাথে এটাও বলে যে আমার ডিসিশন কিন্তু বদলাচ্ছে না। তো সাংওয়ান যতই ইজিনকে মানা করুক না কেন ইজিন জানে তার মনে শুধুমাত্র ইজিনই রয়েছে। সাংওয়ানের স্কুল, ঘর এবং সব জায়গায় সাংওয়ানের সাথেই থাকে। পরের দিন ইজিন সাংওয়ানকে একটি মুভি ডেটের জন্য অফার করে, কিন্তু আমরা দেখতে পাই সাংওয়ান সেটা রিপ্লাই দেয়। এরপর সাংওয়ান যখন তার স্কুল থেকে বের হয় তখন সে বাইরে নিশিকে দেখতে পায়। নিশি সাংওয়ানের সকল ভুল ভাঙিয়ে দেয়। সে বলে এতদিন ইজিন শুধুমাত্র তোমার কথাই ভাবতো, এই 3 বছর ইজিন শুধু তোমার কথা ভেবেই কাটিয়েছে। নিশি আরও বলে যে তুমি কি এটা কখনো ভাবোনি যে তোমার যা কিছু হচ্ছে জীবনে তা ইজিনের জন্যই হচ্ছে, যেমন তোমার রেডিও স্টেশনে জব পাওয়া, তোমার বাবার অফিসটি এখনো সুরক্ষিত আছে, এই সব কিছু শুধুমাত্র একটি কারণেই হয়েছে, কারণ তোমার উপরে যতগুলো খারাপ দিক এসেছে সবগুলো ইজিন নিজে সামলিয়েছে এবং তোমাকে প্রোটেক্ট করার ট্রাই করেছে। সে তোমার প্রতিটি বিষয় সম্পর্কে খবর রাখে, কিন্তু সে তোমাকে এই 3 বছরে এই জন্যই কোনো কথা বলেনি কেননা তোমার বাবার মৃত্যুর পেছনে সে নিজেকে গিল্টি ফিল করে, আর সে তার বাবার কোম্পানিতেও জয়েন করেছে কারণ সে যেন তোমার মায়ের কাছে এটা প্রমাণ করতে পারে যে সে তোমার জন্য পারফেক্ট। নিশির এই কথা শুনে সে ইজিনের জন্য খুবই খারাপ বোধ করে এবং সে সাথে সাথে ইজিনকে ক্ষমাও করে দেয়। এরপর আমরা দেখতে পাই সে শিউজাওর সঙ্গে ড্রিঙ্ক করছিল, কিন্তু আমরা দেখতে পাই ড্রিঙ্ক করা অর্থাৎ মাতাল সাংওয়ানকে সামলানো শিউজাওর পক্ষে সম্ভব ছিল না। শিউজাও ইজিনকে কল করে, আর ইজিন এসে তখন সাংওয়ানকে নিজের ঘরে নিয়ে যায়
এরপর যখন সাংওয়ানের জ্ঞান ফিরে তখন সে ইজিনকে বলে সে এখনো তাকে ভালোবাসে। সেও কি তাকে ভালোবাসে? তখন আমরা দেখতে পাই হাসতে হাসতে ইজিন সাংওয়ানকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই ইজিন একটি ভালো বাচ্চার মতো সাংওয়ানের মায়ের সামনে আসে এবং তার ইন্ট্রোডাকশন তার কাছে দিতে থাকে। তো এখানে ইজিনের সঙ্গে সাংওয়ানকে খুশি দেখে তার মাও আর কিছু বলে না এবং সে রাজি হয়ে যায়। এরপর ইজিন এবং সাংওয়ান অনেক টাইম স্পেন্ড করতে থাকে। ইজিন সাংওয়ানকে বিয়ের জন্য প্রপোজাল দিয়ে দেয় আর সাংওয়ান এই প্রপোজালটি অ্যাকসেপ্ট করে। এরপর তারা তিনজন সাংওয়ানের বাবার কবরের সামনে যায়। এরপর একটি সাইডে নিয়ে সাংওয়ানের মা ইজিনকে বলে যে সে পাস্টে তাকে যা বলেছে তার জন্য সে তার কাছে ক্ষমা চাইছে। সাংওয়ানের মা আরো বলে যে এই পৃথিবীতে যা কিছু হয় তা কোনো না কোনো কারণে হয়, তো তুমি সাংওয়ানের বাবার মৃত্যুর কারণ নিজের উপরে ভুলেও নিও না, এটা একটি স্বাভাবিক বিষয়। সাংওয়ানকে আমি এবং তার বাবা খুবই আদরের সঙ্গে বড় করেছি, তো তুমি তার খেয়াল রেখো। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তো ইজিন তখন বলে এই বিষয়ে আপনার টেনশন করতে হবে না, আমি তাকে কখনোই দুঃখী হতে দেব না। তো যাই হোক, এরপর একদিন ওয়েইহাও সাংওয়ানের সঙ্গে দেখা করতে আসে। তখন সে ইজিনকে জিজ্ঞাসা করে যে সাংওয়ান কোথায়। তখন ইজিন বলে সে তার রুমমেটের সঙ্গে দেখা করতে গিয়েছে। তখন ওয়েইহাও বলে যে এটা কিভাবে সম্ভব, তার রুমমেট তো আরো 3 বছর আগে মারা গিয়েছে। তো তখন ইজিন বুঝতে পারে যে সাংওয়ানের বাবা এবং তার রুমমেটের মৃত্যুর পর সাংওয়ানের মাথায় একটু সমস্যা হয়েছে আর এটা তার মাথায় খুব খারাপভাবে প্রভাব ফেলেছে। আর সাংওয়ান এমন একটি সমস্যায় ভুগছে যে যখন সে তার কষ্টের কথাগুলো কাউকে শেয়ার করতে পারে না তখন তার ইমাজিনেশনে সে তার মৃত রুমমেটের কথা ভেবে নেয় এবং সে তার সঙ্গে তার কথাগুলো শেয়ার করে। তখন একটি ডক্টর বলে যে এটার জন্য তোমাকে সবসময় সাংওয়ানের সাথেই টাইম স্পেন্ড করতে হবে, তাহলে সে ঠিক হতে পারে। আর এরপর থেকে সবসময় ইজিন সাংওয়ানের সঙ্গে সঙ্গে থাকে আর এর ফলে সাংওয়ানও স্বাভাবিক হতে থাকে। এরপর তাদের দুজনের বিয়ের দিন আসে এবং খুবই আনন্দের সঙ্গে তাদের বিয়ের উৎসবটি কমপ্লিট হয়। তো এর কিছুদিন পর তারা জানতে পারে যে ইজিন বাবা হতে চলেছে এবং সাংওয়ান মা হবে। তখন ইজিন বলে যে আমার বাচ্চা যদি আমার মতো অন্ধ হয়। সাংওয়ান তখন বলে এরকম কিছু হবে না, কিন্তু ইজিন বলে যদি হয়ে যায় এরকম কিছু। তখন সাংওয়ান বলে যে এরকম কিছু হলেও আমরা খুব আদরের সঙ্গে তাকে বড় করব আর তার কাছে তো একটি ভালো বাবা রয়েছে যে তার সবসময় খেয়াল রাখবে। আর এর কিছুদিন পর আমরা দেখতে পাই ইজিন এবং তার সন্তান এবং সাংওয়ান হাত ধরে হাঁটছিল। ইজিন এখানে সাংওয়ানকে বলছিল, সাংওয়ান আমাকে খোঁজার জন্য, আমাকে বদলানোর জন্য, আমাকে ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। আর এখানে এই ড্রামাটির সুন্দর একটি এন্ডিং হয়। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটি বানাতে গিয়ে অনেক সমস্যা হয়েছে, যেমন আমি বর্তমানে দেশে রয়েছি আর এখানে এত পরিমাণে বাইরের ব্যাকগ্রাউন্ড নয়েজ, এখান থেকে ডাক দেয়, ওখান থেকে ডাক দেয়, গরু ছাগলে ডাক দেয়, পাখি ডাক দেয়। তো যাই হোক, এই সব কিছুর মধ্যেও ভিডিওটা বানাতে অনেক সময় লেগেছে। তো আশা করি এই জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর ড্রামাটা কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা অলরেডি তো জানেন যে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়েছে। যাই হোক, এই জন্য মনটা খুবই খারাপ। তো সবাই দোয়া করবেন আমি যেন এই কষ্টটা কাটিয়ে উঠতে পারি। তো আমি ইফাত আজকে আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ড্রামা বা মুভি নিয়ে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।